জানালা দিয়ে দূরের গঙ্গা দেখা যাচ্ছিল। চন্দ্রের আলোয় নদীর ঢেউগুলো ঝলমল করছিল। হঠাৎ জানালার আলো বন্ধ হয়ে গেল। হেমচন্দ্র জানলার কাছে একটা মানুষের মাথা দেখতে পেলেন। জানলাটা মাটি থেকে বেশ উঁচুতে, তাই শুধু একটা মুখ দেখা গেল, যার বড় দাড়ি আর মাথায় পাগড়ি। উজ্জ্বল চাঁদের আলোয় এমন এক মুখ দেখে হেমচন্দ্র বিছানা থেকে লাফিয়ে উঠে নিজের ধারালো তলোয়ার হাতে নিলেন, কিন্তু তাকিয়ে দেখলেন জানলার কাছে আর কেউ নেই। তিনি তলোয়ার নিয়ে ঘর থেকে বেরিয়ে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কাউকেই পেলেন না। তিনি ঘরে ফিরে এসে যুদ্ধের পোশাক পরে নিলেন। জানলার সেই মুখ দেখে তিনি বুঝেছিলেন যে বাংলায় তুর্কি আক্রমণ শুরু হয়ে গেছে। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক কাহিনী মৃণালিনী, প্রথম পর্ব। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুনতে থাকুন আজকের গল্প মৃণালিনী, প্রথম পর্ব। একদিন প্রয়াগ তীর্থে গঙ্গা ও যমুনার মোহনায় বর্ষাকালের বিকেলের এক অপূর্ব শোভা ফুটে উঠেছিল। বর্ষাকাল, কিন্তু আকাশে মেঘ নেই, অথবা যেটুকু মেঘ আছে তা সোনালি ঢেউয়ের মতো পশ্চিম আকাশে ছড়িয়ে আছে। সূর্য ডুবে গেছে। বর্ষার জলে গঙ্গা ও যমুনা দুজনেই কানায় কানায় পূর্ণ। যৌবনের উন্মাদনায় যেন দুই বোন খেলার ছলে একে অপরকে জড়িয়ে ধরছে। চঞ্চল শাড়ির আঁচলের মতো বাতাসের ঝাপটায় জল বারবার তীরে এসে আঁচড়ে পড়ছে। একটা ছোট নৌকায় মাত্র দুজন নাবিক ছিল। অসম্ভব সাহস নিয়ে নৌকাটি যমুনার সেই প্রবল স্রোত কাটিয়ে প্রয়াগের ঘাটে এসে ভিড়ল। একজন নৌকায় রয়ে গেল, অন্যজন তীরে নামল। যে নামল সে নবযুবক, সুঠাম বলিষ্ঠ দেহ, যোদ্ধার বেশ, মাথায় পাগড়ি, গায়ে বর্ম, হাতে ধনুক বাণ, পিঠে তুনীর আর পায়ে জুতো। এই বীরপুরুষটি দেখতে খুবই সুন্দর। ঘাটের ওপরেই সংসার ত্যাগী পুণ্যার্থীদের কিছু আশ্রম আছে। সেই রকমই একটা ছোট কুঁড়ে ঘরে এই যুবক প্রবেশ করলেন। কুঁড়ে ঘরের ভেতরে এক ব্রাহ্মণ কুশাসনে বসে জপ করছিলেন। তিনি বেশ লম্বা মানুষ, শরীরটা শুকনো, প্রশস্ত মুখমণ্ডলে সাদা দাড়ি, কপালে এবং টেকো মাথায় সামান্য বিভূতি মাখা। ব্রাহ্মণের চেহারা বেশ গম্ভীর এবং দৃষ্টি তীক্ষ্ণ। তাকে দেখলে নির্দয় বা অশ্রদ্ধার পাত্র মনে হওয়ার সম্ভাবনা ছিল না, তবুও এক ধরনের ভয় লাগত। আগন্তুককে দেখা মাত্রই তাঁর সেই কঠোর ভাব যেন কেটে গেল। মুখের গাম্ভীর্যের মধ্যে প্রসন্নতা ফুটে উঠল। আগন্তুক ব্রাহ্মণকে প্রণাম করে সামনে গিয়ে দাঁড়ালেন। ব্রাহ্মণ আশীর্বাদ করে বললেন, বৎস হেমচন্দ্র, আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষায় আছি। হেমচন্দ্র বিনীতভাবে বললেন, অপরাধ নেবেন না, দিল্লিতে কাজ সফল হয়নি। তাছাড়া যবন আমার পিছু নিয়েছিল, তাই একটু সতর্ক হয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেল আর কি। দিল্লির সব খবর আমি শুনেছি। বক্তিয়ার খিলজিকে যদি হাতি মেরে ফেলতো তবে ভালোই হতো। দেবতাদের শত্রু এক পশুর হাতেই নিপাত হতো। তুমি কেন তার প্রাণ বাঁচাতে গেলে? তাকে নিজের হাতে যুদ্ধে মারব বলে। সে আমার বাবার শত্রু, আমার বাবার রাজ্য চোর, তাকে আমিই শাস্তি দেব।
তবে যে হাতিটা রেগে তাকে আক্রমণ করেছিল, তুমি বক্তিয়ারকে না মেরে সেই হাতিকে মারলে কেন? আমি কি চোরের মতো যুদ্ধ না করে শত্রু মারব? আমি আমি নগদ বিজয়ীকে যুদ্ধে হারিয়ে বাবার রাজ্য উদ্ধার করব। না হলে মগধের রাজপুত্র হিসাবে আমার কলঙ্ক হবে। এসব ঘটনা যে অনেকদিন আগেই ঘটে গেছে। তোমার আরো আগে এখানে আসার কথা ছিল। তুমি দেরি করলে কেন? তুমি কি মথুরায় গিয়েছিলে? হেমচন্দ্র মাথা নিচু করলেন। ব্রাহ্মণ আবার বললেন, বুঝলাম, হ্যাঁ, তুমি মথুরাতেই গিয়েছিলে। আমার নিষেধ তুমি শোনোনি। যাকে দেখতে মথুরায় গিয়েছিলে তার দেখা কি পেয়েছ? দেখা যে পেলাম না, সে তো আপনারই দয়া। মৃণালিনীকে আপনি কোথায় পাঠিয়েছেন? আমি যে কোথাও পাঠিয়েছি সেটা তুমি কিভাবে বুঝলে? মাধবাচার্য ছাড়া এমন বুদ্ধি আর কার হবে? আমি মৃণালিনীর ধাত্রীর মুখে শুনলাম যে মৃণালিনী আমার আংটি দেখে কোথায় যেন চলে গেছে, আর আর তার কোনো খোঁজ নেই। আমার সেই আংটি আপনি যাতায়াতের খরচের জন্য চেয়ে নিয়েছিলেন। আংটির বদলে অন্য রত্ন দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি নেননি। তখনই আমি সন্দিহান হয়েছিলাম। কিন্তু আপনাকে দেব না এমন কিছু আমার নেই, তাই কোনো বিবাদ ছাড়াই আংটিটা দিয়েছিলাম। কিন্তু কিন্তু আমার সেই অসতর্কতার আপনিই উপযুক্ত ফল দিয়েছেন। যদি তাই হয় তবে আমার ওপর রাগ করো না। তুমি দেব কার্য না করলে কে করবে? তুমি যবনকে না তাড়ালে কে তাড়াবে? যবন নিপাতি তোমার একমাত্র ধ্যান হওয়া উচিত। এখন মৃণালিনী কেন তোমার মন দখল করে থাকবে? একবার তুমি মৃণালিনীর টানে মথুরায় বসেছিলে বলেই তুমি বাবার রাজ্য হারিয়েছ। যবন আক্রমণের সময় হেমচন্দ্র যদি মথুরায় না থেকে মগধে থাকত, তবে মগধ কেন জয় হবে? আবার কি সেই মৃণালিনীর মায়ায় পড়ে হাত পা গুটিয়ে বসে থাকবে? মাধবাচার্য বেঁচে থাকতে তা হবে না। তাই যেখানে থাকলে তুমি মৃণালিনীকে পাবে না, আমি তাকে সেখানেই রেখেছি। আপনার দেবকার্য আপনি উদ্ধার করুন, আমি এই পর্যন্তই। তোমার মতি ভ্রম হয়েছে। এই কি তোমার দেবভক্তি? ভালো ভালো, তাই হোক। দেবতারা নিজেদের কাজ উদ্ধার করার জন্য তোমার মতো মানুষের সাহায্যের অপেক্ষায় বসে থাকেন না। কিন্তু তুমি যদি কাপুরুষ না হও, তবে শত্রু দমনের কাজ থেকে কেন দূরে সরতে চাও? এই কি তোমার বীরের অহংকার? এই কি তোমার শিক্ষা? রাজবংশে জন্মে কেন নিজের রাজ্য উদ্ধারে অনিচ্ছুক হচ্ছ? রাজ্য, শিক্ষা, অহংকার সব রসাতলে যাক। নরাধম! তোমার মা কেন তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যন্ত্রণা ভোগ করেছিল? আর কেনই বা 12 বছরে দেবসেনা ত্যাগ করে এই পাষণ্ডকে সব বিদ্যা শেখালাম? মাধবাচার্য অনেকক্ষণ গালে হাত দিয়ে চুপ করে বসে রইলেন। হেমচন্দ্রের ফর্সা মুখ অভিমানে দুপুরের রোদে ঝলসানো পদ্মের মতো লাল হয়ে আসছিল, কিন্তু তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। শেষে মাধবাচার্য বললেন, হেমচন্দ্র, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। মৃণালিনী কোথায় তা আমি বলবো। মৃণালিনীর সঙ্গে তোমার বিয়েও দেব। কিন্তু কিন্তু এখন আমার পরামর্শ শোনো। আগে নিজের কাজ উদ্ধার করো। মৃণালিনী কোথায় না বললে আমি যবনবধের জন্য অস্ত্র স্পর্শ করব না। আর যদি মৃণালিনী মারা গিয়ে থাকে? হেমচন্দ্রের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেড়াতে লাগলো। তিনি বললেন, তবে তবে সেটা আপনারই কাজ।
আমি স্বীকার করছি, আমি দেবকার্যের কাঁটাকে সরিয়েছি। হেমচন্দ্রের মুখ মেঘের মতো কালো হয়ে গেল। তিনি তড়ি ঘড়ি ধনুকে তীর বসিয়ে বললেন, যে মৃণালিনীকে মেরেছে সে আমার বদ্ধ। এই তীরের আঘাতেই গুরু হত্যা আর ব্রহ্ম হত্যার পাপ করব আমি। গুরু হত্যা বা ব্রহ্ম হত্যায় তোমার আনন্দ থাকতে পারে, কিন্তু নারী হত্যায় আমার কোনো আনন্দ নেই। তোমাকে এখন পাপী হতে হবে না। মৃণালিনী বেঁচে আছে, পারো তো তাকে খুঁজে বার করো। এখন আমার আশ্রম থেকে বিদায় নাও। আশ্রম অপবিত্র করো না, অপাত্রে আমি কোনো দায়িত্ব দিই না। এই বলে মাধবাচার্য আবার জপে মন দিলেন। হেমচন্দ্র আশ্রম থেকে বেরিয়ে এলেন। ঘাটে এসে ছোট নৌকায় উঠলেন। সঙ্গী দ্বিতীয় ব্যক্তিকে বললেন, দিগ্বিজয়, নৌকা ছেড়ে দাও। দিগ্বিজয় জিজ্ঞাসা করল, কোথায় যাব? যেখানে ইচ্ছে, জমালয়ে চলো। দিগ্বিজয় প্রভুর স্বভাব জানত। বিড়বিড় করে বলল, সেটা তো কাছের পথ। এই বলে সে নৌকা ছেড়ে দিয়ে স্রোতের বিপরীতে বইতে শুরু করল। হেমচন্দ্র অনেকক্ষণ চুপ করে থাকার পর শেষে বললেন, থাক, ফিরে চলো। দিগ্বিজয় নৌকা ঘুরিয়ে আবার প্রয়াগের ঘাটে ফিরে এলো। হেমচন্দ্র লাফিয়ে তীরে নেমে আবার মাধবাচার্যের আশ্রমে গেলেন। তাকে দেখে মাধবাচার্য বললেন, আবার কেন এসেছ? আপনি যা বলবেন আমি তাই করব। মৃণালিনী কোথায় আছে আজ্ঞা করুন। তুমি সত্যবাদী, আমার আদেশ মানবে বলেছ, এতেই আমি খুশি হলাম। গৌরনগরে এক শিষ্যের বাড়িতে মৃণালিনীকে রেখেছি। তোমাকেও সেখানে যেতে হবে, কিন্তু তুমি তার দেখা পাবে না। শিষ্যের ওপর আমার কড়া নির্দেশ আছে যে যতদিন মৃণালিনী তার ঘরে থাকবে ততদিন যেন সে কোনো পুরুষের দেখা না পায়। দেখা না পায়? আপনি যা বললেন তাতেই আমি সন্তুষ্ট হলাম। এখন কি কাজ করতে হবে হুকুম করুন। তুমি দিল্লি গিয়ে যবনের কি মতলব জেনে এসেছো? জবনরা বাংলা জয়ের তোড়জোড় করছে। খুব তাড়াতাড়ি বক্তিয়ার খিলজি সৈন্য নিয়ে গৌড়ের দিকে রওনা হবে। মাধবাচার্যের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, এতদিনে বিধাতা বুঝি এই দেশের ওপর সদয় হলেন। হেমচন্দ্র অবাক হয়ে মাধবাচার্যের দিকে তাকিয়ে রইলেন। মাধবাচার্য বলতে লাগলেন, কয়েক মাস ধরে আমি গণনায় যা ভবিষ্যৎ বলে দেখেছি তা সফল হওয়ার সময় এসেছে। কিরকম? গণনা করে দেখলাম যে যবন সাম্রাজ্যের ধ্বংস বাংলা থেকেই শুরু হবে। তা হতে পারে, কিন্তু কতদিন পর তা হবে? আর কার মাধ্যমেই বা হবে? তাও গণনা করে ঠিক করেছি। যখন কোনো পশ্চিম দেশীয় বণিক বাংলা রাজ্যে অস্ত্র ধরবে তখনই যবন সাম্রাজ্যের ধ্বংস হবে। তবে আমার জয়ের সম্ভাবনা কোথায়? আমি তো বণিক নই। তুমি সেই বণিক। মথুরায় যখন তুমি মৃণালিনীর জন্য অনেক দিন ছিলে তখন তুমি কি পরিচয় দিয়ে থাকতে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তখন বণিক হিসেবেই পরিচিত ছিলাম। তবে সুতরাং তুমি সেই পশ্চিম দেশীয় বণিক। গৌড় রাজ্যে গিয়ে তুমি অস্ত্র ধরলেই যবন নিপাত হবে। তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো যে কাল সকালেই তুমি গৌড়ে রওনা হবে, আর যতক্ষণ সেখানে যবনদের সাথে যুদ্ধ না করছো ততক্ষণ মৃণালিনীর সাথে দেখা করবে না। তাই মেনে নিলাম, কিন্তু একা যুদ্ধ করব কি করে? গৌড়েশ্বরের সৈন্য আছে। থাকতে পারে,
সে বিষয়ে আমারও সন্দেহ আছে, কিন্তু যদি থাকেও তারা আমার কথা শুনবে কেন? তুমি আগে যাও, নবদ্বীপে আমার সাথে দেখা হবে, ওখানেই এর ব্যবস্থা করা হবে। গৌরেশ্বরের কাছে আমি পরিচিত। যে আগে বলে হেমচন্দ্র প্রণাম করে বিদায় নিলেন। যতক্ষণ তার বীরমূর্তি দেখা যাচ্ছিল, আচার্য ততক্ষণ অপলক চোখে তাকিয়ে রইলেন। আর যখন হেমচন্দ্র আড়ালে চলে গেলেন, মাধবাচার্য মনে মনে বললেন, যাও বৎস যাও, প্রতি পদে জয়ী হও। আমি যদি সত্যিকারের ব্রাহ্মণ হই, তবে তোমার পায়ে কুশও বিঁধবে না। মৃণালিনী, মৃণালিনী রূপ পাখিটিকে আমি তোমার জন্যই আগলে রেখেছি, কিন্তু কে জানে পাছে তুমি তার মিষ্টি সুরে মুগ্ধ হয়ে বড় কাজটা ভুলে যাও। এই জন্যই তো তোমার পরম শুভাকাঙ্ক্ষী এই ব্রাহ্মণ তোমাকে কিছুদিনের জন্য মনোকষ্ট দিচ্ছে। লক্ষণাবতীর বাসিন্দা ঋষিকেশ খুব ধনী বা গরিব কোনোটাই ছিলেন না। তার বাড়িটি বেশ রুচিশীল ছিল। তার অন্দরমহলে যেখানে দুজন তরুণী ঘরের দেওয়ালে ছবি আঁকছিলেন, শ্রোতাদের সেখানেই দাঁড়াতে হবে। দুজনেই নিজের কাজে খুব মন দিয়েছিলেন, কিন্তু তাতে একে অপরের সঙ্গে কথা বলায় কোনো বাধা আসছিল না। এক যুবতী অন্য যুবতীকে বলল, কেন মৃণালিনী, কথার উত্তর দিচ্ছ না কেন? আমি সেই রাজপুত্রটির কথা শুনতে ভালোবাসি। সই মণিমালিনী, তোমার সুখের কথা বলো, আমি আনন্দ নিয়ে শুনব। আমার সুখের কথা শুনতে শুনতে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। তোমাকে আর কি শোনাবো? তুমি কার কাছে শোনো? তোমার স্বামীর কাছে? তাছাড়া আর কারো কাছে বড় একটা শুনতে পাই না। এই পদ্মটা কেমন আঁকলাম দেখো তো। ভালো হয়েও ঠিক হয়নি। পদ্মটা জল থেকে অনেক উপরে আছে, কিন্তু পুকুরে দেখবে তেমন থাকে না। পদ্মের বোঁটা জলের সঙ্গে লেগে থাকে। ছবিতেও তেমনই হওয়া উচিত। আর আরও কয়েকটা পদ্ম পাতা আঁকো, নয়তো পদ্মের সৌন্দর্য ঠিক বোঝা যায় না। আর আর পারো তো একটা রাজহাঁস এঁকে দাও। হাঁস সেখানে কি করবে? কেন, তোমার স্বামীর মতো পদ্মের কাছে সুখের কথা বলবে। দুজনেরই গলা খুব মিষ্টি বটে, কিন্তু হাঁস আঁকবো না। আমি সুখের কথা শুনে শুনে ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। তাহলে একটা খঞ্জন পাখি আঁকো। খঞ্জন আঁকবো না। খঞ্জন ডানা মেলে উড়ে যাবে। ও তো আর মৃণালিনী নয় যে স্নেহের শিকলে বেঁধে রাখবো। খঞ্জন যদি এমনই দুষ্টু হয়, তবে মৃণালিনীকে যেমন খাঁচায় পুড়েছ, খঞ্জনকেও তেমনি খাঁচায় পড়ো। আমরা মৃণালিনীকে খাঁচায় পুড়িনি, সে নিজেই এসে খাঁচায় ঢুকেছে। সে তো মাধবাচার্যের গুণ। সখী, তুমি কতবার বলেছ মাধবাচার্যের সেই নিষ্ঠুর আচরণের কথা সব খুলে বলবে, কিন্তু কই, আজও বললে না। কেন তুমি মাধবাচার্যের কথায় বাবার বাড়ি ছেড়ে চলে এলে? মাধবাচার্যের কথায় আসিনি, আমি তো তাকে চিনতামই না। আমি নিজের ইচ্ছাতেও এখানে আসিনি। একদিন সন্ধ্যার পর আমার দাসী আমাকে একটা আংটি দিয়ে বলল যে যিনি এই আংটিটি দিয়েছেন তিনি ফুলবাগানে আমার জন্য অপেক্ষা করছেন। আমি দেখলাম ওটা হেমচন্দ্রের সংকেত দেওয়া আংটি। আমার সঙ্গে দেখা করার ইচ্ছা থাকলে তিনি এই আংটিটি পাঠাতেন। আমাদের বাড়ির ঠিক পেছনেই বাগান ছিল। যমুনা থেকে আসা শীতল হাওয়া সেই বাগানে খেলা করত। সেখানেই তার সঙ্গে আমার দেখা হতো। ওই কথাটি মনে পড়লেও আমার খুব অস্বস্তি হয়। তুমি কুমারী হয়ে কিভাবে একজন পুরুষের সঙ্গে গোপনে প্রেম করতে? অস্বস্তি কেন সখী? তিনি আমার স্বামী। তিনি ছাড়া অন্য কেউ কোনোদিন আমার স্বামী হবে না। কিন্তু এখনও তো তিনি স্বামী হননি।
রাগ করো না সখী, তোমাকে বোনের মতো ভালোবাসি, তাই বলছি। মৃণালিনী মাথা নিচু করে রইলেন। কিছুক্ষণ পরেই চোখের জল মুছলেন, বললেন, মণিমালিনী, এই বিদেশে আমার আপন কেউ নেই, আমাকে ভালো কথা বলে এমনও কেউ নেই। যারা আমাকে ভালোবাসতো তাদের সঙ্গে আর কোনোদিনও দেখা হবে কিনা সে ভরসাও পাই না। একমাত্র তুমিই আমার সখী, তুমি না ভালোবাসলে কে আর আমি ভালোবাসবে? তোমাকে ভালোবাসি আর বাসবো, কিন্তু যখন ওই কথাটি মনে পড়ে তখন ভাবে সখী, তোমার মুখে এ কথা আমার সহ্য হয় না। যদি তুমি আমার কাছে শপথ করো যে যা বলবো তাই দুনিয়ার কারোর কাছে ফাঁস করবে না, তবে তোমার কাছে সব সত্যি কথা বলতে পারি, তাহলে তুমি আমাকে ভালোবাসবে। আমি শপথ করছি। তোমার চুলে দেবতার ফুল আছে, সেটা ছুঁয়ে শপথ করো। মণিমালিনী তাই করলেন। মৃণালিনী তখন মণিমালিনীর কানে যা বললেন তার বিস্তারিত বর্ণনার এখন প্রয়োজন নেই। শুনে মৃণালিনী খুব খুশি হলেন। গোপন কথা শেষ হল। মণিমালিনী বললেন, তারপরে বলো, মাধবাচার্যের সঙ্গে তুমি এলে কিভাবে? সেই ঘটনাটা বলছিলে, বলো। আমি হেমচন্দ্রের আংটি দেখে তাকে দেখার আশায় বাগানে এলে দুতি জানালো যে রাজপুত্র নৌকায় আছেন। নৌকা ঘাটে লাগানো ছিল। আমি অনেকদিন রাজপুত্রকে দেখিনি, খুব ব্যাকুল হয়েছিলাম, তাই তাই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। ঘাটে এসে দেখলাম সত্যি একখানা নৌকা লাগানো আছে, তার বাইরে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন। ভাবলাম রাজপুত্রই দাঁড়িয়ে আছেন। আমি নৌকার কাছে এলাম। নৌকার ওপর যিনি দাঁড়িয়েছিলেন তিনি আমার হাত ধরে নৌকায় তুললেন। অমনি মাঝি নৌকা ছেড়ে দিল, কিন্তু স্পর্শ করা মাত্রই আমি বুঝলাম ইনি হেমচন্দ্র নন। আর তখনই তুমি চিৎকার করলে? চিৎকার করিনি, একবার ইচ্ছে হয়েছিল বটে, কিন্তু চিৎকার বেরোলো না। আমি হলে তো জলে ঝাঁপ দিতাম। হেমচন্দ্রকে না দেখে কেন মরব? তারপর কি হলো? প্রথমেই সেই ব্যক্তি আমাকে মা ডেকে বললেন, আমি তোমাকে মা বলে ডাকছি, আমি তোমার ছেলের মতো, কোনো ভয় পেও না। আমার নাম মাধবাচার্য, আমি হেমচন্দ্রের গুরু। শুধু হেমচন্দ্রের গুরুই নই, ভারতের অনেক রাজার সঙ্গেই আমার এই সম্পর্ক। আমি এখন এক দৈব কাজে ব্যস্ত আছি, যাতে হেমচন্দ্র আমার প্রধান সাহায্যকারী, আর তুমি তার প্রধান বাধা। আমি বাধা? তুমি বাধা। জবনদের হারানো বা হিন্দু রাজ্য উদ্ধার করা সহজ কাজ নয়। হেমচন্দ্র ছাড়া কারোর সাধ্যও নেই। হেমচন্দ্রও যদি মন স্থির না করেন তবে তাঁর পক্ষেও এই কাজ করা সম্ভব নয়। যতদিন তোমার সঙ্গে দেখা হওয়া সহজ থাকবে ততদিন হেমচন্দ্রের কাছে তুমি ছাড়া আর কোনো ব্রত থাকবে না। তাহলে জবনদের মারবে কে? বুঝলাম, আগে আমাকে না মারলে জবনদের মারা যাবে না। আপনার শিষ্য কি আপনার হাত দিয়ে আংটি পাঠিয়ে আমাকে মারার হুকুম দিয়েছেন? এত কথা ওই বুড়োকে বললে কিভাবে? আমার খুব রাগ হয়েছিল। বুড়োর কথায় পিত্তি জ্বলে গিয়েছিল, আর বিপদের সময় আবার কিসের লজ্জা। মাধবাচার্য আমাকে ঠোঁটকাটা মনে করে মৃদু হাসলেন, বললেন, আমি যে তোমাকে এইভাবে ধরে নিয়ে যাব তা হেমচন্দ্র জানে না। আমি মনে মনে বললাম, যার জন্য এই জীবন বাঁচিয়ে রেখেছি তার অনুমতি ছাড়া এই জীবন শেষ করব না। মাধবাচার্য বলতে থাকলেন, তোমাকে মরতে হবে না, শুধু আপাতত হেমচন্দ্রকে ছাড়তে হবে। এতে তারই খুব মঙ্গল। তিনি যাতে রাজা হয়ে তোমাকে রাজমহিষী করতে পারেন, সেটা কি তোমার দেখা উচিত নয়? আমি বললাম,
আমার সঙ্গে দেখা করা যদি তার জন্য ভুল হয়, তবে তিনি কখনোই আমার সঙ্গে আর দেখা করবেন না। বাচ্চারা ভাবে বাচ্চা আর বুড়োদের বুদ্ধি সমান, কিন্তু তা নয়। হেমচন্দ্রের চেয়ে আমাদের দূরদর্শিতা যে বেশি, তাতে কোনো সন্দেহ নেই। আর তুমি রাজি হও বা না হও, যা ভেবেছি তা করবই। আমি তোমাকে অন্য দেশে নিয়ে যাব। গৌড় দেশে এক ব্রাহ্মণের বাড়িতে তোমাকে রেখে আসব। তিনি তোমাকে নিজের মেয়ের মতো যত্ন করবেন। 1 বছর পর আমি নিজেই তোমাকে তোমার বাবার কাছে ফিরিয়ে দেব। আর সেই সময় হেমচন্দ্র যে অবস্থাতেই থাকুক না কেন, তোমাদের বিয়ে আমি দেবই। এটা আমি কথা দিচ্ছি। এই কথাতেই হোক বা নিরুপায় হয়েই হোক, আমি চুপ করে গেলাম। তারপর এখানে এসেছি। দুই সখী যখন এসব কথাবার্তা বলছিলেন, ঠিক তখনই এক কোমল কণ্ঠের মধুর গান তাদের কানে প্রবেশ করল। মৃণালিনী বললেন, সই, কোথায় গান করছে বলো তো? বাইরের বাড়িতে গাইছে। সখী, কে গাইছে জানো? কোনো ভিখারিনী হবে। মৃণালিনীর বলায় মণিমালিনী গায়িকাকে ডাকতে গেলেন। এমন সময় মণিমালিনী তাকে ডেকে বাড়ির ভেতরে নিয়ে এলেন। সে অন্দরমহলে প্রবেশ করল। মৃণালিনী তাকে বললেন, তোমার চমৎকার গলা, তুমি গানটি আবারও গাও দেখি। গায়িকার বয়স 16 বছর। সে ষোড়শী, খাটো আর গায়ের রং কুচকুচে কালো। সে সত্যিই কৃষ্ণবর্ণা, তবে কালো বলে যে তার গায়ে ভ্রমর বসলে দেখা যেত না অথবা কালি মাখলে জল ভেবে ভুল হতো, এমনটা নয়। নিজের ঘরের লোক হলে আমরা যাকে শ্যামবর্ণ বলি, আর পরের ঘরের হলে যাকে পাতুরে কালো বলি, তার গায়ের রং ছিল ঠিক সেই রকম। কিন্তু বর্ণ যেমনই হোক না কেন, ভিখারিনী দেখতে খারাপ নয়। তার শরীর পরিষ্কার, মার্জিত আর বেশ চকচকে। মুখখানি হাসি খুশি, চোখ দুটো বড়, চঞ্চল এবং হাস্যময়। চোখের তারা গাঢ় কালো, একটা তারার পাশে একটা তিল। ঠোঁট দুটো ছোট এবং লালচে, আর তার ভেতরে কুন্দ ফুলের কলির মতো 2 সারি ধপধপে সাদা দাঁত। চুলগুলো খুব সূক্ষ্ম, ঘাড়ের ওপর সুন্দর খোপা করা এবং তাতে জুঁই ফুলের মালা জড়ানো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের গঠন খুব সুন্দর হয়েছে, যেন কালো পাথরে কোনো শিল্পী একটা পুতুল খোদাই করেছেন। পোশাক খুব সাধারণ হলেও পরিষ্কার, ধুলোবালিতে মাখা নয়। শরীরে গয়না বলতে গেলে বিশেষ কিছুই নেই, যা আছে তা ভিখারিনীর মতোই। হাতে পিতলের চুড়ি, গলায় কাঁচের মালা, নাকে ছোট তিলক আর ভ্রূর মাঝখানে ছোট্ট এক চন্দনের টিপ। গান শেষ হলে মৃণালিনী বললেন, তুমি খুব সুন্দর গাও সই মণিমালিনী। একে কিছু দিলে ভালো হয়, একে কিছু দাও না। মণিমালিনী পুরস্কার আনতে গেলেন। এই ফাঁকে মৃণালিনী বালিকাটিকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, শোনো ভিখারিনী, তোমার নাম কি? আমার নাম গিরিজায়া। তোমার বাড়ি কোথায়? এই শহরেই থাকি। তুমি কি গান গেয়ে দিন কাটাও? আর কিছুই তো জানি না। তুমি এই গানগুলো কোথায় পাও? যেখানে যা পাই তাই শিখি। এই গানটি কোথায় শিখলে? একজন বেনে আমাকে শিখিয়েছে। মৃণালিনীর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। বেনে বাণিজ্য করে, সেই বণিক কিসের ব্যবসা করে? সবার যে ব্যবসা, তারও সেই ব্যবসা। সেটা আবার কিসের ব্যবসা? কথার ব্যবসা। এ তো নতুন ব্যবসা, তাতে লাভ লোকসান কেমন? এতে লাভের অংশ ভালোবাসা, আর লোকসান হলো ঝগড়া।
তুমি তো ভালো ব্যবসায়ী। এর মহাজনকে? যে মহাজন তুমি এর কে হও? নগদ মজুর। বেশ, তোমার বোঝা নামাও। কি মালপত্র আছে দেখি? এই মালপত্র চোখে দেখা যায় না, কানে শুনতে হয়। বেশ, শুনি তবে। মৃণালিনী চোখে জল নিয়ে গদগদ স্বরে অথচ হেসে বললেন, এ কোন চোরের কথা? বেনে বলেছেন চুরির ধন নিয়েই তার কারবার। তাকে বলো যে চুরির কারবারে সাধু লোকের প্রাণ বাঁচে না। বোধহয় ব্যবসায়ীরও নয়। মৃণাল কোথায়? আমি সন্ধান বলে দিতে পারি। সেটা মনে রাখতে পারবে? পারবো। কোথায় বলো? কণ্টকে গঠিল বিধি মৃণাল অধমে, জলে তারে ডুবাইল পিরিয়া মরণে। রাজহংস দেখি এক নয়ন রঞ্জন, চরণ বেরিয়া তারে করিল বন্ধন। বলে হংসরাজ কোথা করিবে গমন, হৃদয় কমলে মোরে তোমার আসন। আসিয়া বসিল হংস হৃদয় কমলে, কাঁপিল কণ্টক সহ মৃণালিনী জলে। হেনকালে কালমেঘ উঠিল আকাশে, উড়িল মরাল রাজ তার বিলাসে। ভাঙিল পদ্মময় তার বেগ ভারে, ডুবিল অতল জলে মৃণালিনী মরে। কেমন গিরিজায়া, গানটা শিখতে পারবে? তা পারবো। চোখের জলটুকু কি শিখতে হবে? না, এই ব্যবসায় আমার লাভের মধ্যে ওইটুকুই। মৃণালিনী যখন গিরিজায়াকে এই কবিতাগুলো মুখস্থ করাচ্ছিলেন তখনই মণিমালিনীর পায়ের শব্দ শুনতে পেলেন। মণিমালিনী তার প্রাণের সখী, তিনি সবই জানতেন। তবুও মণিমালিনী বাবার প্রতিজ্ঞা ভাঙতে সাহায্য করবেন বলে মৃণালিনীর বিশ্বাস হলো না। তাই তিনি সখীর কাছ থেকে এই কথাগুলো গোপন রাখতে চাইলেন এবং তড়িঘড়ি গিরিজায়াকে বললেন, আজ আর কাজ নেই, বেনের সঙ্গে দেখা করো। তোমার গানের বোঝা কাল আবার এনো। যদি কেনার মতো কিছু থাকে তবে আমি কিনব। গিরিজায়া বিদায় নিল। মণিমালিনী তাকে পুরস্কার দেওয়ার কথা ভুলে গিয়েছিলেন। গিরিজায়া কিছুটা এগোলে মণিমালিনী কিছু চাল, এক ছড়া কলা, একটা পুরনো কাপড় আর কিছু কড়ি এনে তাকে দিলেন। মৃণালিনীও একটা পুরনো কাপড় দিতে গেলেন। দেওয়ার সময় তার কানে কানে বললেন, আমার ধৈর্য ধরছে না, কাল পর্যন্ত অপেক্ষা করতে পারছি না। তুমি আজ রাতেই এক প্রহর হওয়ার সময় এই বাড়ির উত্তর দিকের দেওয়ালের নিচে থেকো, সেখানে আমার দেখা পাবে। তোমার বণিক যদি আসেন তাকেও সঙ্গে এনো। বুঝেছি, আমি অবশ্যই আসব। মৃণালিনী মণিমালিনীর কাছে ফিরে এলে মণিমালিনী বললেন, সই, ভিকারিনীকে কানে কানে কি বলছিলে? কি বলবো সই? সই মনের কথা সই, সই মনের কথা সই। কানে কানে কি কথাটি বলে দিলি ওই, সই ফিরে কনা সই। সই কথা কস, কথা কব, নইলে কারণ। পাগল হলে নাকি লো সই? লক্ষণাবতী শহরের অন্য এক জায়গায় এক ধনী বণিকের বাড়িতে হেমচন্দ্র থাকছিলেন। বণিকের সদর দরজায় একটা বড় অশোক গাছ ছিল। বিকেলের দিকে তার নিচে বসে হেমচন্দ্র কোনো কারণ ছাড়াই একটা ছুরি দিয়ে অশোকের ডাল কুচি কুচি করছিলেন। তিনি বারবার রাস্তার দিকে তাকাচ্ছিলেন, যেন কারোর জন্য অপেক্ষা করছেন। কিন্তু যাঁর অপেক্ষা করছিলেন তিনি এলেন না। ভৃত্য দিগ্বিজয় এলো। হেমচন্দ্র তাকে বললেন, দিগ্বিজয়, ভিকারিনী আজ এখনো এলো না যে? আমি আমি খুব চিন্তায় আছি। তুমি তুমি একবার গিয়ে ওর খোঁজ করো না। যে আজ্ঞে। বলে দিগ্বিজয় গিরিজার খোঁজে বেরোলো। শহরের বড় রাস্তায় গিরিজার সঙ্গে তার দেখাও হলো। গিরিজায়া বলল, কে? ও, দিগ্বিজয়। দিগ্বিজয় রেগে গিয়ে বললেন, আমার নাম দিগ্বিজয়। আচ্ছা, দিগ্বিজয়।
আজ কোন দিক জয় করতে চলেছ? তোমার দিক। আমি কি একটা দিক? তোমার তো কাণ্ড জ্ঞান নেই। কেমন করে থাকবে? তুমি যে অন্ধকার। এখন এখন চলো, প্রভু তোমাকে ডেকেছেন। কেন? তোমার সঙ্গে বোধহয় আমার বিয়ে দেবেন। কেন? তোমার মুখে আগুন দেওয়ার আর লোক জুটলো না? আগে না, সে কাজ তোমাকেই করতে হবে। এখন চলো দেখি। পরের জন্যই মরলাম। তবে চলো। এই বলে গিরিজায়া দিগ্বিজয়ের সঙ্গে চলল। দিগ্বিজয় অশোকতলায় হেমচন্দ্রকে দেখিয়ে দিয়ে অন্য দিকে চলে গেল। হেমচন্দ্র আনমনে গুনগুন করে গাইছিলেন। গিরিজায়াকে দেখে হেমচন্দ্রের মুখ উজ্জ্বল হয়ে উঠল। কে কে গিরিজায়া? আশা কি মিটল? কার আশা? আপনার না আমার? আমার আশা। তাহলেই তো তোমার মিটবে। আপনার আশা কিভাবে মিটবে? লোকে বলে রাজরাজরাদের আশা কিছুতেই মেটে না। আমার খুব সামান্য আশা। যদি কখনো মৃণালিনীর দেখা পাই তবে এ কথা তাকে বলবো। তবে কি আজও মৃণালিনীর খবর পাওনি? আজ কোন পাড়ায় গান গাইতে গিয়েছিলে? অনেক পাড়ায়। সেই পরিচয় কি আপনাকে রোজ রোজ দেব? অন্য কথা বলুন। হ্যাঁ, বুঝলাম। ভাগ্য সহায় নয়। ঠিক আছে, কাল আবার খুঁজতে যেও। গিরিজায়া তখন প্রণাম করে চলে যাওয়ার ভান করল। যাওয়ার সময় হেমচন্দ্র তাকে বললেন, গিরিজায়া, তুমি হাসছো না ঠিকই, কিন্তু তোমার চোখ হাসছে। আজ কি তোমার গান শুনে কেউ কিছু বলেছে? কে কি বলবে? এক মাগি তাড়া করে মারতে আসছিল। বললে মথুরাবাসিনীর জন্য নাকি শ্যামসুন্দরের খুব মাথা ব্যথা হয়েছে। হেমচন্দ্র দীর্ঘশ্বাস ফেলে অস্ফুট স্বরে নিজের মনেই বললেন, এত চেষ্টা করেও যদি সন্ধান না পেলাম, তবে আর বৃথা আশা করে লাভ কি? কেন মিছিমিছি সময় নষ্ট করে নিজের কাজ ফেলে রাখছি? গিরিজা, কাল তোমাদের শহর থেকে আমি বিদায় নেব। তথাস্তু। বাতাসে যে ফুল উড়ে যায় তার জন্য দুঃখ করে লাভ কি? ভালো কোনো গান গাও। কণ্টকে কঠিল পিথি মৃণাল অধমে, জলে তারে ডুবাইল পিরিয়া মরমে। কি কি মৃণাল কি? না, অন্য গান গাই। না 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 না, এই গানটা গাও, এই গান গাও। তুমি রাক্ষসী, এই গান গাও। গিরিজায়া, গিরি, এই গান তোমাকে কে শেখালো? হেনুকালে কালো মেঘ উঠিল আকাশে, উড়িল মরাল রাজ মানুষ বিলাসে। ভাঙিল হৃদয় পদ্ম তার বেগ ভরে, ডুবিয়া অতল জলে মৃণালিনী মরে। হেমচন্দ্র ভেজা চোখে কান্না মাখা গলায় গিরিজায়াকে বললেন, আরে এ তো আমারই মৃণালিনী। তুমি তাকে কোথায় দেখলে? দেখিলাম সরোবরে, কাঁপেছে পবন ভরে, মৃণাল উপরে মৃণালিনী। এখন এসব কবিতা রাখো, আমার কথার উত্তর দাও। কোথায় মৃণালিনী? এই শহরেই। সে তো আমি অনেক দিন ধরেই জানি। এই শহরের কোথায় সে? ঋষিকেশ শর্মার বাড়ি। কি কপাল! সে কথা তো আমিই তোমাকে বলে দিয়েছিলাম। এতদিন তো তাকে খুঁজে পাওনি, এখন কি করে পেলে? খবর পেয়েছি। হেমচন্দ্র দু একটা ফোঁটা চোখের জল ফেললেন, আবার বললে, সে এখান থেকে কত দূরে? অনেক দূরে। এখান থেকে কোন দিকে যেতে হয়? এখান থেকে দক্ষিণ, তারপর পূর্ব, তারপর উত্তর, তারপর পশ্চিম। এই সময় মশকরা করো না, নইলে মাথা ফাটিয়ে দেবো তোমার। শান্ত হন। পথ বলে দিলে কি আপনি চিনতে পারবেন? যদি নাই পারেন তবে জিজ্ঞেস করার দরকার কি? হুকুম করলে আমি সঙ্গে করে নিয়ে যাব। মেঘমুক্ত সূর্যের মতো হেমচন্দ্রের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, তোমার সব ইচ্ছে পূরণ হোক। মৃণালিনী কি বলল? তা তো বলেছি, ডুবিয়া অতল জলে
মৃণালিনী মরে। কেমন আছে ও? দেখলাম শরীরে কোনো অসুখ নেই। সুখে আছে নাকি কষ্টে আছে, কি বুঝলে? গায়ে গয়না, পরনে ভালো কাপড়, ঋষিকেশ ব্রাহ্মণের মেয়ের সই তো। তুমি গোল্লায় যাও, মনের কথা কিছু বুঝলে? বর্ষাকালের পদ্মের মতো মুখখানি কেবল জলে ভাসছে। পরের বাড়িতে কি অবস্থায় আছে ও? এই অশোক ফুলের তোড়ার মতো নিজের গর্বে নিজেই যেন নুয়ে আছে। গিরিজা, তুমি বয়সে ছোট হলেও তোমার মতো মেয়ে আমি সত্যিই দেখিনি। মাথা ফাটানোর উপযুক্ত পাত্র বোধহয় এর আগে দেখেননি। সে অপরাধ নিও না। মৃণালিনী আর কি বলল? যদিন জানকি, আবার যদিন জানকি রঘুবীর নির্ঘী। হেমচন্দ্র গিরিজার চুল টেনে ধরলেন। তখন সে বলল, ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। বলো বলে হেমচন্দ্র তার চুল ছেড়ে দিলেন। তখন গিরিজায়া মৃণালিনীর সঙ্গে সব কথা খুলে বলল। শেষে বলল, মহাশয়, আপনি যদি মৃণালিনীকে দেখতে চান তবে আজ রাতে 1 প্রহর হওয়ার সময় আমার সঙ্গে যাবেন। গিরিজার কথা শেষ হলে হেমচন্দ্র অনেকক্ষণ চুপচাপ অশোক তলায় পায়চারি করলেন। বেশ কিছুক্ষণ পরে কিছু না বলে ঘরের ভেতর ঢুকলেন। সেখান থেকে একটা চিঠি লিখে এনে গিরিজার হাতে দিলেন এবং বললেন, মৃণালিনীর সঙ্গে দেখা করার অধিকার এখন আমার নেই। তুমি রাতে কথা অনুযায়ী তার সঙ্গে দেখা করবে এবং এনাও এনাও এই চিঠিটা তাকে দেবে। বলো যে বিধাতা সদয় হলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যেই দেখা হবে। মৃণালিনী কি বলেন আজ রাতেই আমাকে জানিয়ে যেও। গিরিজায়া চলে গেলে হেমচন্দ্র চিন্তিত মনে অশোক তলায় ঘাসের ওপর শুয়ে রইলেন। হাতের ওপর মাথা রেখে মাটির দিকে মুখ করে শুয়ে থাকলেন। কিছুক্ষণ পরে হঠাৎ তার পিঠে এক শান্ত হাতের স্পর্শ অনুভব করলেন। মুখ ফিরিয়ে দেখলেন সামনে মাধবাচার্য। ওঠো বৎস, আমি তোমার ওপর অসন্তুষ্ট হয়েছি, আবার সন্তুষ্টও হয়েছি। তুমি আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছো কেন? আপনি এখানে কোথা থেকে এলেন? মাধবাচার্য এ কথার উত্তর না দিয়ে বললেন, তুমি এখনো নবদ্বীপে না গিয়ে পথে দেরি করছো, এই জন্যেই তোমার ওপর আমি অসন্তুষ্ট হয়েছি। আর তুমি যে মৃণালিনীর খবর পেয়েও নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্য তার সঙ্গে দেখা করার সুযোগ ছেড়ে দিলে, এজন্য তোমার ওপর আমি খুশি হয়েছি। তোমাকে বকবো না, কিন্তু এখানে তোমার আর দেরি করা চলবে না। মৃণালিনীর উত্তরের অপেক্ষাও করা যাবে না। আবেগপ্রবণ হৃদয়কে বিশ্বাস নেই। আমি আজই নবদ্বীপে রওনা হব। তোমাকে আমার সঙ্গেই যেতে হবে। নৌকা তৈরি আছে, ঘর থেকে অস্ত্র শস্ত্র নিয়ে এসো, আমার সঙ্গেই চলো। ক্ষতি নেই, আমি আশা ভরসা সব ত্যাগ করেছি, চলুন। কিন্তু কিন্তু আপনি যা চান তাই করতে পারেন নাকি মানুষের মনের খবর রাখেন? এই বলে হেমচন্দ্র আবার ঘরে ঢুকে বণিকের থেকে বিদায় নিলেন। নিজের জিনিসপত্র একজন বাহকের কাঁধে তুলে দিয়ে আচার্যের পেছনে পেছনে চললেন। মৃণালিনী বা গিরিজায়া কেউই তাদের কথা ভুলে যাননি। দুজনেই রাতে 1 প্রহরের সময় ঋষিকেশের বাড়ির পাশে এসে দেখা করলেন। মৃণালিনী গিরিজায়াকে দেখা মাত্রই বললেন, কই হেমচন্দ্র কোথায়? গিরিজায়া বলল, তিনি আসেননি। আসেননি? এই কথাটা মৃণালিনীর বুকের গভীর থেকে হাহাকারের মতো বেরিয়ে এলো। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর মৃণালিনী জিজ্ঞাসা করলেন, কেন এলেন না? তা আমি জানি না, এই চিঠি দিয়েছেন। এই বলে গিরিজায়া তাঁর হাতে চিঠি দিল। মৃণালিনী বললেন, কিভাবেই বা পড়ি? ঘরে গিয়ে প্রদীপ জেলে পড়লে মণিমালিনী যে জেগে যাবে। অধৈর্য হইও না, আমি প্রদীপ, তেল, চকমকি, শোলা সব নিয়ে এসেছি।
এখনই আলো করছি। গিরিজা তাড়াতাড়ি আগুন জ্বেলে প্রদীপ জ্বালল। আগুন জ্বালানোর শব্দ বাড়ির একজনের কানে গেল এবং সে আলোর ছটা দেখতে পেল। গিরিজা প্রদীপ জ্বাললে মৃণালিনী চিঠিতে যা লেখা ছিল তা মনে মনে পড়লেন। মৃণালিনী, কি বলে তোমাকে চিঠি লিখব? তুমি আমার জন্য দেশ ছেড়ে পরের বাড়িতে কষ্টে দিন কাটাচ্ছ। ভাগ্যক্রমে তোমার খোঁজ পেলেও আমি তোমার সঙ্গে দেখা করলাম না। এতে তুমি আমাকে নিরেট ভালোবাসাহীন মনে করতে পারো। অন্য কেউ হলেও তাই মনে করত, কিন্তু তুমি করবে না। আমি এক বিশেষ কাজে ব্যস্ত আছি। যদি সেটা অবহেলা করি তবে আমি কুলাঙ্গার। সেই কাজ শেষ করার জন্যই আমি গুরুর কাছে প্রতিজ্ঞা করেছি যে তোমার সঙ্গে এখানে আমি দেখা করব না। আমি জানি না যে আমি তোমার জন্য প্রতিজ্ঞা ভাঙব। এটা তোমার কাম্য নয়। তাই কোনোভাবে 1 বছর সময় কাটিয়ে দাও। এরপর ঈশ্বর সদয় হলে খুব তাড়াতাড়ি তোমাকে রাজপ্রাসাদের বউ করে নিজের সুখ পূর্ণ করব। এই অল্প বয়সী বাচাল মেয়েটির হাতে উত্তর পাঠিও। মৃণালিনী চিঠি পড়ে গিরিজাকে বললেন, গিরিজা, আমার কাগজ বা কলম কিছুই নেই যে উত্তর লিখব। তুমি মুখেই আমার উত্তর নিয়ে যাও। তুমি খুব বিশ্বাসী। পুরস্কার হিসেবে আমি তোমাকে আমার গয়না দিচ্ছি। উত্তর কার কাছে নিয়ে যাব? তিনি আমাকে চিঠি দিয়ে বিদায় করার সময় বলেছিলেন যে আজ রাতেই আমাকে উত্তর এনে দিও। আমিও রাজি হয়েছিলাম। আসার সময় ভাবলাম হয়তো তোমার কাছে লেখার কিছু নেই, তাই সেগুলো জোগাড় করতে তার কাছে গিয়েছিলাম, কিন্তু আর দেখা পেলাম না। শুনলাম তিনি সন্ধ্যায় নবদ্বীপে রওনা দিয়েছেন। নবদ্বীপ? নবদ্বীপ সন্ধ্যাবেলাতেই? সন্ধ্যাবেলাতেই। শুনলাম তার গুরু এসে তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। মাধবাচার্যই আমার কাল হয়ে দাঁড়ালেন। এরপর অনেকক্ষণ চিন্তা করে মৃণালিনী বললেন, গিরিজায়া, তুমি যাও। আমি আর ঘরের বাইরে থাকতে পারবো না। আমি চললাম। এই বলে গিরিজা বিদায় নিল। তার নিচু সুরের গান শুনতে শুনতে মৃণালিনী ঘরে ঢুকলেন। মৃণালিনী বাড়ির ভেতর ঢুকে যেই দরজা বন্ধ করতে যাবেন অমনি পেছন থেকে কেউ একজন এসে তার হাত ধরল। মৃণালিনী চমকে উঠলেন। হাত যে ধরেছে সে বলল, তবে সাধ্বী, এইবার জালে ধরা পড়েছ, তা সেই ভাগ্যবানটার নাম কি শুনি? মৃণালিনী রাগে কাঁপতে কাঁপতে বললেন, ব্যোমকেশ, ব্রাহ্মণ বংশের কলঙ্ক, হাত ছাড়ো। ব্যোমকেশ ঋষিকেশের ছেলে। সে চরম মূর্খ এবং দুশ্চরিত্র। সে মৃণালিনীর ওপর খুব আসক্ত ছিল এবং সুযোগ খুঁজছিল, কিন্তু মৃণালিনী সবসময় মণিমালিনীর সঙ্গেই থাকতেন বলে সে সুযোগ পাচ্ছিল না। মৃণালিনীর ধমক শুনে ব্যোমকেশ বলল, আহা, কেন ছাড়বো? হ্যাঁ, কেন ছাড়বো? হাত ছাড়া কি করতে আছে তোমায়? ছাড়াছাড়িতে কাজ কি ভাই? মনের একটা দুঃখ বলি, আমি কি মানুষ নই বলো? যদি একজনের মন ভুলিয়ে থাকো তাহলে অন্যজনের পারবে না কেন? কুলাঙ্গার, যদি না ছাড়ো তবে আমি এক্ষুনি চিৎকার করে বাড়ির সবাইকে জাগাবো। জাগাও জাগাও, আমি বলবো এক অভিসারিকাকে ধরেছি। তবে গোল্লায় যাও। এই বলে মৃণালিনী জোর করে হাত ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ব্যোমকেশ বলল, অধৈর্য হয়েও না, আমার মনের ইচ্ছা পূরণ করলেই তো তোমাকে ছেড়ে দেব। এখন তোমার সেই বোন মণিমালিনী কোথায় একটু বলো তো? আমি তোমার বোন? তুমি আমার সম্বন্ধীর বোন, আমার স্ত্রীর ভাইয়ের বোন, আমার প্রাণাধিকে রাধিকা, সব আশা পূর্ণকারিণী। এই বলে ব্যোমকেশ মৃণালিনীকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলল। মাধবাচার্য যখন তাকে হরণ করেছিলেন তখন মৃণালিনী চিৎকার করেননি, এখনও করলেন না।
কিন্তু মৃণালিনী আর সহ্য করতে পারলেন না। মনে মনে ব্রাহ্মণদের প্রণাম করে তিনি সব শক্তি দিয়ে ব্যোমকেশকে একটা লাথি মারলেন। ব্যোমকেশ লাথি খেয়ে বলল, বেশ বেশ বেশ, ধন্য হলাম ধন্য হলাম। ওর পায়ের স্পর্শে আমার মুক্তি হবে। সুন্দরী, তুমি আমার দ্রৌপদী, আমি তোমার জয়দ্রথ। পেছন থেকে কেউ যেন বলে উঠল। আর আমি তোমার অর্জুন। হঠাৎ ব্যোমকেশ যন্ত্রণায় চিৎকার করে উঠল। রাক্ষসী, তোর দাঁতে কি বিষ আছে? এই বলে সে মৃণালিনীর হাত ছেড়ে দিয়ে নিজের পিঠে হাত বোলাতে লাগল। হাত দিয়ে দেখল পিঠ বেয়ে অঝরে রক্ত পড়ছে। মৃণালিনী মুক্ত হয়েও পালালেন না। তিনিও প্রথমে ব্যোমকেশের মতো অবাক হয়েছিলেন, কারণ তিনি তো ব্যোমকেশকে কামড়াননি। কিন্তু তখনই নক্ষত্রের আলোয় দেখলেন একটা খাঁটো বালিকা মূর্তি সামনে থেকে সরে যাচ্ছে। গিরিজায়া তার আঁচল টেনে নিচু স্বরে পালিয়ে এসো বলে নিজেই পালিয়ে গেল। পালিয়ে যাওয়া মৃণালিনীর স্বভাব নয়, তিনি পালালেন না। ব্যোমকেশ উঠোনে দাঁড়িয়ে চিৎকার করছে দেখে তিনি খুব গম্ভীরভাবে নিজের শোবার ঘরের দিকে চললেন। কিন্তু ব্যোমকেশের চিৎকার শুনে বাড়ির সবাই জেগে গিয়েছিল। সামনে ঋষিকেশ ছেলেকে ছটপট করতে দেখে জিজ্ঞাসা করলেন, কি রে, কি হয়েছে? কেন ষাঁড়ের মতো চিৎকার করছিস? মৃণালিনী অভিসারে গিয়েছিল, আমি ওকে ধরেছি বলে ও আমার পিঠে কামড় দিয়েছে। ঋষিকেশ নিজের ছেলের স্বভাব জানতেন না। মৃণালিনীকে প্রাঙ্গণ থেকে ঘরে ঢুকতে দেখে তিনি কথাটি বিশ্বাস করলেন। সেই সময় তিনি মৃণালিনীকে কিছুই বললেন না, নিঃশব্দে তার পিছু পিছু শোবার ঘরের দিকে গেলেন। মৃণালিনীর সঙ্গে সঙ্গে তাঁর শোবার ঘরে এসে ঋষিকেশ বললেন, মৃণালিনী, তোমার একই চরিত্র? আমার কি চরিত্র? তুমি কার মেয়ে, কেমন স্বভাবের, কিছুই তো জানি না। গুরুর অনুরোধে আমি তোমাকে বাড়িতে আশ্রয় দিয়েছি। তুমি আমার মেয়ে মণিমালিনীর সঙ্গে একই বিছানায় শও। তোমার এই কুলোটা বৃত্তি কেন? আমার কুলোটা বৃত্তি যে বলে সে মিথ্যাবাদী। ঋষিকেশের রাগে ঠোঁট কাঁপতে লাগলো। কি রে পাপিয়সী, আমার অন্যে পেট ভরাবি আর আমাকেই কটু কথা বলবি? তুই আমার বাড়ি থেকে দূর হ, দূর হ, তাহলে মাধবাচার্য রাগ করবেন। তা বলে এমন কালসাপ আমি ঘরে রাখতে পারবো না। যে আজ্ঞা, কাল সকালে আর আমাকে দেখতে পাবেন না। ঋষিকেশের ধারণা ছিল যে তাঁর বাড়ি থেকে বার করে দিলে মৃণালিনী আশ্রয়হীন হয়ে পড়বে, তাই এমন উত্তর সে দিতে পারবে না। কিন্তু মৃণালিনীকে আশ্রয়হীন হওয়ার ভয়ে একটুও ভীত হতে না দেখে তিনি ভাবলেন নিশ্চয়ই অন্য কোথাও জায়গা পাওয়ার ভরসাতেই সে এমন উত্তর দিয়েছে। এতে ঋষিকেশের রাগ আরও বেড়ে গেল। তিনি আরও জোরে বললেন, কাল সকালে নয়, আজই দূর হ। যে আজ্ঞা, আমি সখী মণিমালিনীর কাছে বিদায় নিয়ে আজই চলে যাচ্ছি। এই বলে মৃণালিনী উঠে দাঁড়ালেন। ঋষিকেশ বললেন, মণিমালিনীর সঙ্গে কুলোটার কিসের আলাপ? এবার মৃণালিনীর চোখে জল এলো। তিনি বললেন, তাই হবে। আমি কিছুই নিয়ে আসিনি, কিছুই নিয়ে যাব না, এক কাপড়েই চললাম। আপনাকে প্রণাম করি। এই বলে আর একটা কথাও না বাড়িয়ে মৃণালিনী শোবার ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। ব্যোমকেশের চিৎকার শুনে বাড়ির অন্য লোকজনের মতো মণিমালিনীও ঘুম থেকে উঠেছিলেন। মৃণালিনীর পেছনে পেছনে তার বাবা শোবার ঘর পর্যন্ত গেলেন দেখে তিনি এই ফাঁকে তার ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন। ভাইয়ের দুশ্চরিত্র বুঝতে পেরে তাকে বকাঝকা করছিলেন। যখন তিনি বকুনি শেষ করে ফিরে আসছিলেন, তখন উঠানে দ্রুত হেঁটে যাওয়া মৃণালিনীর সঙ্গে তার দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, সই, অমন করে এত রাতে কোথায় যাচ্ছ? সখী মণিমালিনী, তুমি দীর্ঘজীবী হও, আমার সঙ্গে আর কোনো কথা বলো না।
তোমার বাবা মানা করেছেন। সে কি মৃণালিনী, তুমি কাঁদছো কেন? সর্বনাশ, বাবা কি বলতে না জানি কি বলেছেন। সখী ফেরো, রাগ করো না। মণিমালিনী মৃণালিনীকে ফেরাতে পারলেন না। পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাওয়া পাথরের মতোই অভিমানী মৃণালিনী চলে গেলেন। তখন খুব ব্যস্ত হয়ে মণিমালিনী তার বাবার কাছে গেলেন, আর মৃণালিনী বাড়ির বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে দেখলেন আগের ঠিক করা জায়গায় গিরিজায়া দাঁড়িয়ে আছে। মৃণালিনী তাকে দেখে বললেন, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি যে তোমাকে পালিয়ে আসতে বলে এলাম, তুমি আসো কি না সেটা দেখার জন্যই দাঁড়িয়ে আছি। তুমি কি ওই ব্রাহ্মণকে কামড়ে দিয়েছিলে? তাতে ক্ষতি কি? বামন ছাড়া তো আর গরু নয়। কিন্তু আমি যে শুনেছিলাম তুমি গান গাইতে চলে গেলে। তারপর তোমাদের কথাবার্তার শব্দ শুনে ফিরে এসেছিলাম। দেখে মনে হলো মিনসে আমাকে একদিন কালা পিঁপড়া বলে ঠাট্টা করেছিল। সেদিন হুল ফোটানোটা বাকি ছিল, তাই সুযোগ পেয়ে বামনের ধার শোধ দিলাম। এখন তুমি কোথায় যাবে? তোমার কি ঘর বাড়ি আছে? আছে, পাতার কুড়ে ঘর। সেখানে আর কে থাকে? শুধু এক বুড়ি থাকে, তাকে দিদিমা বলি। চলো, তোমার ঘরেই যাব। চলো, তাই ভাবছিলাম। এই বলে দুজনে চলতে শুরু করলো। যেতে যেতে গিরিজায়া বলল, কিন্তু ওটা তো কুড়ে ঘর, সেখানে কতদিন থাকবে? কাল সন্ধ্যার মধ্যেই অন্য কোথাও চলে যাব। কোথায়? মথুরায়? মথুরায় আমার আর জায়গা নেই। তবে কোথায়? জমালয়। এই কথার পর দুজনে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর মৃণালিনী বলল, এ কথা কি তোমার বিশ্বাস হয়? বিশ্বাস হবে না কেন? কিন্তু সেই জায়গা তো আছে, যখন ইচ্ছে তখনই যেতে পারবে। এখন কেন অন্য এক জায়গায় যাও না? কোথায়? নবদ্বীপ। গিরিজায়া, তুমি ভিখারিনী বেশে এক মায়াবিনী। তোমার কাছে কোনো কথা লুকোবো না। বিশেষ করে তুমি খুব হিতৈষী। নবদ্বীপেই যাব বলে ঠিক করেছি। একা যাবে? সঙ্গী কোথায় বা পাবো? মেঘ দর্শনে হাই চাতকিনী ধায় রে, সঙ্গে যাবি কে কে তোরা? আয় 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 রে, মেঘেতে বিছলে হাসি, আমি বড় ভালোবাসি। যে যাবি সে আয়। এ কি রহস্য গিরিজায়া? আমি যাব। সত্যি? সত্যি যাবে? সত্যি সত্যি যাব। কেন যাবে? আমার সব জায়গায় সমান, রাজধানীতে ভিক্ষা অনেক বেশি মেলে। বিশাল এক সভাগৃহে নবদ্বীপের অলঙ্কার রাজাধিরাজ গৌড়েশ্বর বসে আছেন। গৌড়েশ্বর অর্থাৎ রাজা লক্ষণ সেন। উঁচু সাদা পাথরের বেদির উপর রত্ন ও প্রবাল দিয়ে সাজানো সিংহাসন। প্রবাল খচিত ছাতার নিচে বৃদ্ধ রাজা বসে আছেন। তার মাথার উপর সোনার ঘুঙুর লাগানো এবং চমৎকার কারুকার্য করা সাদা চাঁদোয়া শোভা পাচ্ছে। একদিকে আলাদা আসনে যজ্ঞের ভস্যমাখা সুন্দর চেহারার একদল ব্রাহ্মণ তাদের সভা পণ্ডিতকে ঘিরে বসে আছেন। যে আসনে একসময় প্রখ্যাত পণ্ডিত হলাউদ বসতেন, সেখানে এখন একজন দূরদর্শিতাহীন চাটুকার বসে আছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীকে সামনে রেখে রাজ্যের বড় বড় রাজপুরুষেরা বসেছিলেন। সমস্ত রাজা, আমাত্য, রাজকর্মচারী, কর আদায়কারী, পুলিশ প্রধান, বনরক্ষক, সীমান্তরক্ষক এবং ছোট বড় সব পদের অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন। সশস্ত্র রক্ষীরা সভার মর্যাদা রক্ষা করছে। স্তাবকেরা দুপাশে ষাঁড় বেঁধে দাঁড়িয়ে আছে। সবার থেকে আলাদা একটা কুশাসনে বসে আছেন পণ্ডিতবর মাধবাচার্য। সভার নিয়মিত কাজ শেষ হলে যখন সভা ভাঙার উপক্রম হল, তখন মাধবাচার্য রাজাকে সম্বোধন করে বললেন,
মহারাজ, ব্রাহ্মণের বাচালতা ক্ষমা করবেন। আপনি রাজনীতিতে দক্ষ এবং বর্তমানে পৃথিবীর সব রাজাদের মধ্যে অভিজ্ঞ এবং প্রজাপালক। আপনি জন্ম থেকেই রাজা। আপনার অজানা নেই যে শত্রু দমন করা রাজার প্রধান কাজ। আপনি প্রবল শত্রুদের দমানোর জন্য কি উপায় করেছেন? বৃদ্ধ রাজা সব কথা কানে পরিষ্কার শুনতে পাননি। তিনি বললেন, কি বলছেন? মাধবাচার্য কথাটা আবার বলার আগেই প্রধান বিচারপতি পশুপতি বললেন, মহারাজাধিরাজ, মাধবাচার্য জানতে চেয়েছেন রাজশত্রু দমনের কি উপায় হয়েছে। বক্রেশ্বরের কোনো শত্রু এখনো দমন করা যায়নি, তা আচার্য এখনো খোলসা করেননি। তিনি বিস্তারিত বলুন। মাধবাচার্য একটু হেসে আবার খুব জোরে বললেন, মহারাজ, তুর্কিরা আর্যাবর্তের প্রায় সবটুকু দখল করে নিয়েছে। আপাতত তারা মগধ জয় করে গৌড় রাজ্য আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এবার কথাটি রাজার কানে গেল। তিনি বললেন, তুর্কিদের কথা বলছেন? তুর্কিরা কি এসে পড়েছে? ঈশ্বর রক্ষা করছেন, তারা এখনো এখানে আসেনি। কিন্তু এলে আপনি কিভাবে তাদের আটকাবেন? আমি কি করব? আমার এই বুড়ো শরীর, আমার পক্ষে যুদ্ধের আয়োজন সম্ভব নয়। আমার এখন গঙ্গা প্রাপ্তি হলেই হয়। তুর্কিরা আসুক। রাজার মুখে এমন কথা শুনে সভার সবাই চুপ হয়ে গেল। শুধু প্রধান সেনাপতির খাপের ভেতর তলোয়ারটা অকারণে একটু ঝনঝন করে উঠল। উপস্থিত অধিকাংশের মুখেই কোনো ভাবান্তর দেখা গেল না। মাধবাচার্যের চোখ থেকে এক ফোঁটা জল পড়ল। সভাপণ্ডিত দামোদর প্রথমে কথা বললেন, আচার্য, আপনি কি দুঃখিত হলেন? রাজা যা বললেন তা শাস্ত্রসম্মত। শাস্ত্রে ঋষিরা বলেছেন যে তুর্কিরা এদেশ দখল করবে। শাস্ত্রে যখন লেখাই আছে যেটা ঘটবেই, তখন কার সাধ্য তা আটকায়? তবে আর যুদ্ধের আয়োজন করে লাভ কি? আচ্ছা সভাপণ্ডিত মহাশয়, একটা কথা জিজ্ঞাসা করি। আপনি এই কথা কোন শাস্ত্রে দেখেছেন? বিষ্ণু পুরাণে আছে। যেমন থাক, বিষ্ণু পুরাণ আনার অনুমতি দিন। দেখান এমন কথা কোথায় আছে। আমি কি এতটাই ভুল করলাম? আচ্ছা, মনে করে দেখুন তো মনুস্মৃতিতে এ কথা আছে কিনা। গৌড়েশ্বরের সভাপণ্ডিত কি মনুস্মৃতিতেও পারদর্শী নন? কি জ্বালা, আপনি আমাকে অস্থির করে তুললেন। আপনার সামনে খোদ সরস্বতীও ঘাবড়ে যান। আমি তো সাধারণ মানুষ। আপনার সামনে বইয়ের নাম মনে পড়ছে না, কিন্তু কবিতাটা শুনুন। গৌড়েশ্বরের সভাপণ্ডিত যে নিজে একটা কবিতা বানিয়ে বলবেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আমি পরিষ্কার বলছি, তুর্কিরা গৌড় জয় করবে এমন কথা কোনো শাস্ত্রে কোথাও লেখা নেই। আপনি কি সব শাস্ত্র জানেন? আপনি যদি পারেন তবে প্রমাণ করুন আমি শাস্ত্র জানি না। সভাপণ্ডিতের এক সাগরেদ বলল, সে করবে। নিজের প্রশংসা করা শাস্ত্রে নিষেধ। যে নিজের প্রশংসা করে সে যদি পণ্ডিত হয় তবে মূর্খকে। তার কথার উত্তরে মাধবাচার্য বললেন, মূর্খ তিনজন, যে নিজেকে বাঁচাতে চেষ্টা করে না, যে সেই অলসতাকে সমর্থন করে, আর যে নিজের বুদ্ধির বাইরের বিষয় নিয়ে কথা বলে, এরাই মূর্খ। আপনি এই তিন প্রকারেরই মূর্খ। সেই লোক মাথা নিচু করে বসে পড়ল। পশুপতি বললেন, জবনরা আসুক, আমরা যুদ্ধ করব। সাবাস, আপনার সুনাম অনুযায়ী কথা বললেন দেখছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আমার শুধু এটাই জানার যে যদি যুদ্ধ করারই ইচ্ছে থাকে তবে আর প্রস্তুতি কি? পশুপতি বললেন,
যুদ্ধের পরিকল্পনা গোপনে করতে হয়, সবার সামনে তা বলা যাবে না। তবে যে ঘোড়া, পদাতিক সৈন্য এবং নৌবাহিনী জোগাড় করা হচ্ছে, শহর ঘুরলে আপনি তা জানতে পারবেন। কিছুটা জেনেছি। তবে এই প্রসঙ্গ তুলছেন কেন? এই কথার উদ্দেশ্য হলো, এক বীরপুরুষ এখন এখানে এসেছেন। মগধের যুবরাজ হেমচন্দ্রের বীরত্বের কথা নিশ্চয়ই শুনেছেন। খুব শুনেছি। ইহাও শুনেছি যে তিনি আপনার শিষ্য। আপনি কি বলতে পারেন এমন বীর যার বাহুবলে রক্ষিত সেই মগধ রাজ্য শত্রু দখলে গেল কিভাবে? তুর্কি আক্রমণের সময় যুবরাজ দেশের বাইরে ছিলেন, এটাই একমাত্র কারণ। তিনি কি এখন নবদ্বীপে এসেছেন? এসেছেন। রাজ্য দখলকারী তুর্কিরা এই দেশে আসছে শুনে তিনি এখানে তাদের সঙ্গে যুদ্ধ করে দস্যুদের সাজা দিতে চান। গৌররাজ যদি তার সঙ্গে বন্ধুত্ব করেন এবং দুজনে মিলে যদি শত্রু তাড়ানোর চেষ্টা করেন, তবে উভয়েরই মঙ্গল। রাজকর্মচারীরা আজই তার সেবায় নিযুক্ত হবে। তার থাকার জন্য ভালো বাড়ি ঠিক করা হবে। বন্ধুত্বের চুক্তির আলোচনা সঠিক সময়ে হবে। এরপর রাজার আদেশে সভা শেষ হল। শহরের প্রান্তে গঙ্গার ধারে এক অট্টালিকার রাজপুরুষেরা হেমচন্দ্রের থাকার জন্য নির্দিষ্ট করলেন। হেমচন্দ্র মাধবাচার্যের পরামর্শে সেই সুন্দর বাড়িতে থাকতে শুরু করলেন। নবদ্বীপে জনার্দন নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ বাস করতেন। বয়সের ভারে এবং কানে খাটো হওয়ার কারণে তিনি সব দিক থেকেই অসহায় ছিলেন। তার স্ত্রীও বৃদ্ধা এবং দুর্বল। কিছুদিন আগে এক ঝড়ে তাদের কুঁড়ে ঘর ভেঙে গিয়েছিল। সেই থেকে আশ্রয়ের অভাবে তারা রাজপুরুষদের অনুমতি নিয়ে এই বড় বাড়ির এক কোণে বাস করছিলেন। এখন কোনো রাজপুত্র সেখানে থাকতে আসবেন শুনে তারা জায়গা ছেড়ে অন্য আশ্রয়ের খোঁজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হেমচন্দ্র কথা শুনে দুঃখিত হলেন। তিনি ভাবলেন, এই বিশাল বাড়িতে আমাদের সবারই জায়গা হবে, ব্রাহ্মণ কেন আশ্রয়হীন হবেন? হেমচন্দ্র তার ভৃত্য দিগ্বিজয়কে আদেশ দিলেন, ব্রাহ্মণকে বাড়ি ছাড়তে বারণ করো। ভৃত্য একটু হেসে বললেন, এ কাজ চাকর দিয়ে হবে না। ব্রাহ্মণ ঠাকুর আমার কথা কানেই তোলেন না। ব্রাহ্মণ আসলে অনেকের কথায় কানে তোলেন না, কারণ তিনি কানে শোনেন না। হেমচন্দ্র ভাবলেন হয়তো ব্রাহ্মণ অহংকার করে চাকরের সঙ্গে কথা বলছেন না, তাই তিনি নিজে কথা বলতে গেলেন এবং ব্রাহ্মণকে প্রণাম করলেন। জনার্দন আশীর্বাদ করে জিজ্ঞাসা করলেন, ওঠো, তুমি কে? আমি আপনার সেবক। কে বললে? তোমার নাম রামকৃষ্ণ? হেমচন্দ্র বুঝলেন ব্রাহ্মণের শ্রবণ শক্তি খুব কম, তাই আরও জোরে বললেন, আমার নাম হেমচন্দ্র, আমি ব্রাহ্মণের দাস। আচ্ছা আচ্ছা, প্রথমে ভালো শুনতে পাইনি। আমার নাম হনুমান দাস। হেমচন্দ্র মনে মনে ভাবলেন, নামের কথা বাদ দি, কাজ হলেই হলো। মুখে বললেন, নবদ্বীপের রাজার এই বাড়িটি তিনি আমাকে থাকতে দিয়েছেন। শুনলাম আমার আসার কারণে আপনি চলে যাচ্ছেন। হ্যাঁ, না না, এখনো গঙ্গা স্নানে যাইনি, এই মাত্র স্নানের প্রস্তুতি নিচ্ছি। না না, স্নান সময় করবেন। এখন আমার অনুরোধ এই যে আপনি এই বাড়ি ছেড়ে যাবেন না। বাড়িতে ভাত খাবো না? হ্যাঁ, তোমার বাড়িতে কি বাৎসরিক শ্রাদ্ধ? আচ্ছা, খাওয়ার ইচ্ছে থাকলে তারও ব্যবস্থা হবে। এখন যেভাবে এই বাড়িতে আছেন সেভাবেই থাকুন। ঠিক আছে, ব্রাহ্মণ ভোজন করালে দক্ষিণা তো দেবেই, ওসব বলতে হবে না। তোমার বাড়ি কোথায়? হেমচন্দ্র হতাশ হয়ে ফিরে আসছিলেন। এমন সময় পেছন থেকে কেউ তার চাদর ধরে টানল। হেমচন্দ্র ফিরে দেখলেন
দেখে প্রথম মুহূর্তে তার মনে হলো সামনে এক ফুলের তৈরি দেবীর মূর্তি দাঁড়িয়ে আছে। দ্বিতীয় মুহূর্তে দেখলে মূর্তিটি জীবন্ত। তৃতীয় মুহূর্তে দেখলেন এটা মূর্তি নয়, বিধাতার নিপুণ সৃষ্টি এক বালিকা বা পূর্ণ যৌবনা তরুণী। বালিকা নাকি তরুণী হেমচন্দ্র তাকে দেখে তা ঠিক করতে পারলেন না। বীণার মতো মিষ্টি সুরে সুন্দরী বললেন, তুমি দাদুকে কি বলেছিলে? তোমার কথা উনি শুনতে পাবেন কেন? সেটা তো দেখলামই। তুমি কে? আমি মনোরমা। ইনি তোমার দাদু? তুমি দাদুকে কি বলেছিলে? শুনলাম ইনি এই বাড়ি ছেড়ে যাওয়ার জন্য তোড়জোড় করছেন। আমি তাই বারণ করতে এসেছি। এই বাড়িতে এক রাজপুত্র এসেছেন, তিনি আমাদের থাকতে দেবেন কেন? আমি সেই রাজপুত্র। আমি তোমাদের অনুরোধ করছি তোমরা এখানেই থাকো। কেন? এই কেনর কোনো উত্তর হেমচন্দ্রের কাছে ছিল না। তিনি আর কোনো উত্তর না পেয়ে বললেন, কেন? মনে করো যদি তোমার ভাই এসে এই বাড়িতে থাকতো, সে কি তোমাদের তাড়িয়ে দিত? তুমি কি আমার ভাই? আজ থেকে তোমার ভাই হলাম, এখন বুঝলে? বুঝেছি, কিন্তু বোন বলে আমাকে কখনো বকাঝকা করবে না তো? হেমচন্দ্র মনোরমার কথা বলার ধরন দেখে অবাক হতে লাগলেন। ভাবলেন, হে কি অদ্ভুত সহজ সরল মেয়ে, নাকি পাগল? মুখে বললেন, কেন বকবে? যদি আমি ভুল করি? ভুল দেখলে কে না বকে। মনোরমা মন খারাপ করে দাঁড়িয়ে থাকল, বলল, আমি কখনো ভাই দেখিনি, ভাইকে কি লজ্জা পেতে হয়? না। আমার কথা তোমার দাদুকে বোঝাতে পারলাম না, তার কি উপায় হবে? আমি বলছি। এই বলে নিচু স্বরে জনার্দনকে হেমচন্দ্রের ইচ্ছের কথা জানালেন। হেমচন্দ্র দেখে অবাক হলেন যে মনোরমার সেই নিচু স্বরের কথা কানে খাটো দাদু ঠিকই বুঝতে পারলেন। ব্রাহ্মণ খুশি হয়ে রাজপুত্রকে আশীর্বাদ করলেন এবং বললেন, মনোরমা, দিদাকে বলো যে রাজপুত্র তার নাতি হলে আশীর্বাদ করতে বলো। এই বলে ব্রাহ্মণ নিজেই ব্রাহ্মণী, ব্রাহ্মণী বলে ডাকতে লাগলেন। ব্রাহ্মণী তখন বাড়ির অন্য কাজে ব্যস্ত ছিলেন, ডাক শুনতে পাননি। ব্রাহ্মণ বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ, ব্রাহ্মণীর ওই বড় দোষ, কানে কম শোনে। হেমচন্দ্র তো উপবনের বাড়িতে আশ্রয় পেলেন, আর মৃণালিনী, সেই দেশান্তরী পরপীড়িত অসহায় মৃণালিনী এখন কোথায়? সন্ধ্যার আকাশের লাল মেঘমালা সোনালি রং ছেড়ে ধীরে ধীরে কালো হয়ে গেল। রাতের অন্ধকারে গঙ্গার বিশাল বুক ঝাপসা হয়ে এলো। রাজসভায় ভৃত্যদের জ্বালানো প্রদীপের মতো অথবা ভোরের বাগানের ফুলের মতো আকাশের তারারা ফুটে উঠল। প্রায় অন্ধকার নদীর বুকে রাতের বাতাস একটু জোরে বইতে লাগল। তাতে নারীর হৃদয়ে প্রেমিকের ছোঁয়া লাগলে যেমন কেঁপে ওঠে, নদীর বুকেও তেমনি ঢেউ উঠতে লাগল। তীরের সঙ্গে ঢেউয়ের ধাক্কায় তৈরি ফেনার পুঞ্জ সাদা ফুলের মালার মতো দেখাচ্ছিল। অনেক মানুষের শোরগোলের মতো নদীর ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল। মাঝিরা সব নৌকা তীরে ভিড়িয়ে রাতের আশ্রয়ের ব্যবস্থা করতে লাগল। তার মধ্যেও একটা ছোট ডিঙি নৌকা অন্য নৌকা থেকে আলাদা হয়ে এক খালের মুখে ভিড়ল। মাঝিরা খাওয়া দাওয়ার তোড়জোড় শুরু করল। সেই ছোট নৌকায় মাত্র দুজন যাত্রী, দুজনেই নারী, মৃণালিনী এবং গিরিজায়া। গিরিজায়া মৃণালিনীকে বলল, আজকের দিনটা তো কাটলো। মৃণালিনী কোনো উত্তর দিলেন না। গিরিজায়া আবার বলল, কালকের দিনটাও কাটবে, পরদিনও কাটবে, কেন কাটবে না? মৃণালিনী তবুও কোনো উত্তর দিলেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। গিরিজায়া বলল, ঠাকুরানী, এ কি? দিন রাত চিন্তা করে কি হবে?
যদি আমাদের নদিয়া আসা ভালো কাজ না হয়ে থাকে তবে চলো এখনো ফিরে যাই। মৃণালিনী এবার উত্তর দিলেন, বললেন, কোথায় যাব? চলো ঋষিকেশের বাড়ি যাই। বরং এই গঙ্গার জলে ডুবেই মরব। চলো তবে মথুরায় যাই। আমি তো বলেছি সেখানে আমার জায়গা নেই। কুলোটার মতো রাতে যে বাবার ঘর ছেড়ে এসেছি, কোন মুখে সেই বাবার ঘরে গিয়ে আর মুখ দেখাবো? কিন্তু তুমি তো নিজের ইচ্ছায় আসোনি, মন্দ ভেবেও আসোনি, যেতে ক্ষতি কি? সে কথা কে বিশ্বাস করবে? যে বাবার ঘরে আদরের পুতুল ছিলাম, সেখানে ঘৃণিত হয়ে কিভাবে থাকবো? গিরিজায়া অন্ধকারে দেখতে পেল না যে মৃণালিনীর চোখ থেকে একের পর এক জল গড়িয়ে পড়ছে। গিরিজায়া বলল, তবে কোথায় যাবে? যেখানে যাচ্ছি সেখানে। সে তো সুখের যাত্রা, তবে মন খারাপ কেন? যাকে দেখতে ভালোবাসি তাকে দেখতে যাচ্ছি, এর চেয়ে সুখের আর কি আছে? নদিয়ায় আমার হেমচন্দ্রের সঙ্গে দেখা হবে না। কেন? তিনি কি সেখানে নেই? সেখানেই আছেন, কিন্তু তুমি তো জানো যে আমার সঙ্গে 1 বছর দেখা না করার ব্রত তার। আমি কি সেই ব্রত ভাঙব? গিরিজায়া চুপ করে রইল। মৃণালিনী আবার বললেন, আর কি বলেই বা তার সামনে দাঁড়াবো? আমি কি বলবো যে ঋষিকেশের ওপর রাগ করে এসেছি? নাকি বলবো যে ঋষিকেশ আমাকে কুলোটা বলে তাড়িয়ে দিয়েছে? গিরিজায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, তবে কি নদিয়ায় তোমার সঙ্গে হেমচন্দ্রের দেখাই হবে না? না, তবে যাচ্ছ কেন? তিনি আমাকে দেখতে পাবেন না, কিন্তু আমি তাকে দেখব। তাকে দেখতেই যাচ্ছি। গিরিজায়ার মুখে হাসি ফুটল, বলল, তবে আমি গান গাই। ঠাকুরানী, তুমি তাকে দেখে তো প্রাণ বাঁচাবে, আমি তোমার দাসী হয়েছি, আমার তো তাতে পেট ভরবে না, আমি কি খেয়ে বাঁচব? আমি 2-1টা হাতের কাজ জানি, মালা গাঁথতে জানি, ছবি আঁকতে জানি, কাপড়ে ফুল তুলতে জানি। তুমি বাজারে আমার কাজগুলো বিক্রি করে দেবে। আর আমি ঘরে ঘরে গান গাইব, মৃণাল অধমে গাইব কি? মৃণালিনী আধা হাসি আর আধা রাগী চোখে গিরিজায়ার দিকে তাকালেন। গিরিজায়া বলল, অমন করে তাকালে আমি গান গাইব। যদি এতই ভয়, তবে একা এলে কেন? আগে কি জানতাম? হেমচন্দ্র বেশ কিছুদিন সেই উপবনের বাড়িতে থাকলেন। জনার্দনের সঙ্গে প্রতিদিন দেখা হতো, কিন্তু বৃদ্ধের কানের সমস্যার কারণে শুধু ইশারাতেই কথা চলত। মনোরমার সঙ্গেও প্রায়ই দেখা হতো। মনোরমা কখনো নিজে এসে কথা বলতেন, আবার কখনো কোনো কথা না বলেই অন্য কোথাও চলে যেতেন। মনোরমার স্বভাব হেমচন্দ্রের কাছে খুব রহস্যময় মনে হতে লাগল। প্রথমত তার বয়স বোঝা কঠিন, দেখলে কিশোরী মনে হতো, কিন্তু মাঝে মাঝে মনোরমা খুব গম্ভীর হয়ে যেতেন। হেমচন্দ্র একদিন কথায় কথায় জিজ্ঞাসা করলেন, মনোরমা, তোমার শ্বশুরবাড়ি কোথায়? বলতে পারি না। অন্য একদিন জিজ্ঞাসা করলেন, মনোরমা, তোমার বয়স কত? বলতে পারি না। মাধবাচার্য হেমচন্দ্রকে সেখানে রেখে দেশ ভ্রমণে বেরোলেন, যাতে অন্য রাজারা গৌরেশ্বরকে সাহায্য করতে রাজি হন। হেমচন্দ্র তাঁর অপেক্ষায় রইলেন, কিন্তু অলস বসে থাকা তার কাছে যন্ত্রণাদায়ক হয়ে উঠল। একবার মনে হচ্ছিল দিগ্বিজয়কে বাড়ি পাহারায় রেখে তিনি নিজে ঘোড়া নিয়ে গৌড়ে চলে যান, কিন্তু সেখানে মৃণালিনীর সঙ্গে দেখা হলে প্রতিজ্ঞা ভাঙবে এই ভেবে তিনি থেমে যেতেন। তবুও সবসময় মৃণালিনীর চিন্তায় তার মন ডুবে থাকত। একদিন সন্ধ্যার পর তিনি ঘরে শুয়ে মৃণালিনীর কথা ভাবছিলেন। জানলার বাইরে তিনি প্রকৃতির সৌন্দর্য দেখছিলেন। শরতের পরিষ্কার আকাশ, উজ্জ্বল জ্যোৎস্না আর সাদা মেঘের মেলা। জানালা দিয়ে দূরের গঙ্গা দেখা যাচ্ছিল। চন্দ্রের আলোয় নদীর ঢেউগুলো ঝলমল করছিল। হঠাৎ জানালার আলো বন্ধ হয়ে গেল।
হেমচন্দ্র জানলার কাছে একটা মানুষের মাথা দেখতে পেলেন। জানলাটা মাটি থেকে বেশ উঁচুতে, তাই শুধু একটা মুখ দেখা গেল, যার বড় দাড়ি আর মাথায় পাগড়ি। উজ্জ্বল চাঁদের আলোয় এমন এক মুখ দেখে হেমচন্দ্র বিছানা থেকে লাফিয়ে উঠে নিজের ধারালো তলোয়ার হাতে নিলেন, কিন্তু তাকিয়ে দেখলেন জানলার কাছে আর কেউ নেই। তিনি তলোয়ার নিয়ে ঘর থেকে বেরিয়ে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কাউকেই পেলেন না। তিনি ঘরে ফিরে এসে যুদ্ধের পোশাক পরে নিলেন। জানলার সেই মুখ দেখে তিনি বুঝেছিলেন যে বাংলায় তুর্কি আক্রমণ শুরু হয়ে গেছে। ভয়ঙ্কর মূর্তি ধারণ করে হেমচন্দ্র তুর্কি খুঁজতে বেরোলেন। বাঘ যেমন শিকার দেখলে ধাবিত হয়, তিনি তেমনই অস্থির হয়ে উঠলেন। তবে ঠিক কোথায় তুর্কি পাবেন তা জানতেন না। তিনি সিদ্ধান্ত নিলেন, হয় তুর্কি সেনা কাছেই লুকিয়ে আছে, আর নয়তো এই ব্যক্তিটি তাদের অগ্রদূত। যবন নিধনে হেমচন্দ্রের খুব আনন্দ, তাই তিনি দ্রুত বড় রাস্তার দিকে চললেন। রাস্তার পাশে একটা বড় দিঘি ছিল, যার চারপাশে অনেক গাছপালা থাকায় দিনের বেলাতেও অন্ধকার লাগত। লোকমুখে প্রচলিত ছিল সেখানে ভূত প্রেত থাকে, তাই রাতে কেউ সেখানে যেত না। হেমচন্দ্র ভূতে বিশ্বাস করলেও ভীতু ছিলেন না। তিনি দিঘির পার দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালেন। দেখলেন দিঘির সিঁড়িতে শ্বেতবস্ত্র পরিহিত কেউ একজন বসে আছে। প্রথমে তাকে প্রেতিনী মনে করে তিনি চলে যাচ্ছিলেন, কিন্তু পরে মানুষ হতে পারে ভেবে কাছে গেলেন। সেই মূর্তিটি উঠে দাঁড়ালো এবং চুলের আড়াল সরালে হেমচন্দ্র অবাক হয়ে দেখলেন সে মনোরমা। কে মনোরমা, তুমি এখানে? আমি তো এখানে অনেকবার আসি, কিন্তু তুমি এখানে কেন? আমার কাজ আছে। এই রাতে কি কাজ? পরে বলবো। তুমি এখানে কেন? তোমার এই বেশ কেন? হাতে বর্ষা, কোমর বক্ষে তলোয়ার, তলোয়ারে এইগুলো কি জ্বলছে? হীরা? মাথায় ওটা কি? ওটাও কি হীরা? এত হীরা কোথায় পেলে? আমার ছিল। রাতে এত অলংকার পরে কোথায় যাচ্ছ? চোরে যে কেড়ে নেবে। আমার কাছ থেকে চোর কাটতে পারবে না। তা এত অলংকারের দরকার কি? তুমি কি বিয়ে করতে যাচ্ছ নাকি? তোমার কি মনে হয় মনোরমা? মানুষ মারার অস্ত্র নিয়ে তো কেউ বিয়ে করতে যায় না। তুমি যুদ্ধে যাচ্ছ। কার সঙ্গে যুদ্ধ করব? তুমিই বা এখানে কি করছিলে? স্নান করছিলাম। স্নান করে বাতাসে চুল শুকোচ্ছিলাম। এই দেখো, চুল আমার এখনো ভিজে আছে। রাতে স্নান কেন? আমার গা জ্বালা করে। গঙ্গা স্নান না করে এখানে কেন? এখানকার জল খুব ঠান্ডা। তুমি কি সবসময় এখানেই আসো? আসি। আমি তোমার বিয়ের চেষ্টা করছি। তোমার বিয়ে হবে। বিয়ে হলে এভাবে কিভাবে আসবে? আগে বিয়ে হোক। তোমার লজ্জা নেই? তুমি কালামুখী। তিরস্কার করো কেন? তুমি যে বলেছিলে তিরস্কার করবে না। সে অপরাধ নিও না। এখান দিয়ে কাউকে যেতে দেখেছো? দেখেছি। তার বেশ কেমন ছিল? তুর্কি বেশ। হেমচন্দ্র খুব অবাক হলেন। জিজ্ঞাসা করলেন, তুমি তুর্কি চিনলে কিভাবে? আমি আগেও তুর্কি দেখেছি। কোথায় দেখলে? যেখানেই দেখি না। তুমি কি সেই তুর্কির পিছু নেবে নাকি? হ্যাঁ নেব, কিন্তু সে কোন পথে গেল? কেন? তাকে হত্যা করব। মানুষ মেরে কি হবে? তুর্কি আমার পরম শত্রু। তবে একটি মারলে কি তৃপ্তি পাবে? আমি যত তুর্কি দেখতে পাবো ততই মারব। পারবে? পারবো। তবে সাবধানে আমার সাথে এসো। হেমচন্দ্র দ্বিধা করতে লাগলেন। তুর্কি যুদ্ধে এই বালিকা পথ দেখাবে? মনোরমা তার মনের ভাব বুঝতে পেরে বলল, আমাকে বালিকা ভেবে অবিশ্বাস করছো? হেমচন্দ্র মনোরমার দিকে তাকিয়ে ভাবলেন, এই মেয়ে কি মানবী? গৌড় দেশের প্রধান বিচারক পশুপতি এক অসাধারণ মানুষ। বৃদ্ধ রাজার অনীহার কারণে পশুপতিই ছিলেন রাজ্যের আসল ক্ষমতার অধিকারী। তার বয়স 35-এর মতো। দেখতে খুব সুপুরুষ। দেহ দীর্ঘ, চওড়া বুক এবং উজ্জ্বল গায়ের রং। লোকমুখে প্রচলিত ছিল
তার মতো পণ্ডিত এবং বুদ্ধিমান লোক গৌড়ে দ্বিতীয় কেউ নেই। পশুপতি ব্রাহ্মণ ঘরের সন্তান। পশুপতি যৌবনে কাশীতে পড়তেন। সেখানে কেশব নামে এক ব্রাহ্মণের মেয়ে হৈমবতীর সঙ্গে তার বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ের রাতেই কেশব মেয়েকে নিয়ে উধাও হন। সেই থেকে পশুপতি একাই থাকেন এবং দ্বিতীয় বিয়ে করেননি। আজ রাতে পশুপতি তার বাড়ির এক নির্জন ঘরে বসে আছেন। বাড়ির পেছনের আমবাগান থেকে গুপ্ত দরজা দিয়ে এক ব্যক্তি ঘরে ঢুকল। সে একজন মুসলমান জবন, যাকে হেমচন্দ্র জানলার কাছে দেখেছিলেন সেই। পশুপতি তাকে বসতে দিয়ে পরিচয়ের প্রমাণ চাইলেন। লোকটির নাম মোহাম্মদ আলী। পশুপতি এবং জবন কথা শুরু করলেন। খিলজি সাহেবের ইচ্ছে আপনি জানেন। তিনি বিনা যুদ্ধে গৌড় জয় করতে চান। কি দিলে আপনি এই রাজ্য তার হাতে তুলে দেবেন? আমি রাজ্য তুলে দেব কিনা তা অনিশ্চিত। দেশের সাথে বেইমানি মহাপাপ। কেন আমি এটা করব? তবে কেন খিলজির কাছে দূর পাঠিয়েছিলেন? তার যুদ্ধের ইচ্ছা কতটুকু তা জানার জন্য। তিনি যুদ্ধেই আনন্দ পান। পশুপতি এবার খোলসা করে বললেন, আমি যবনের হাতে রাজ্য দিতে রাজি আছি। আমি গৌড়ের আসল রাজা, সেন রাজার নাম মাত্র। কিন্তু সঠিক দাম না পেলে কেন দেব? আপনি কি চান? আমি চাই সেন বংশের অবসান হোক এবং পশুপতি গৌড়ের অধিপতি হোক। তাতে আমাদের কি লাভ? আপনারা শুধু কর পাবেন, আমি আপনাদের অধীনে রাজা হয়ে থাকব। পশুপতি যুক্তি দিলেন যে তিনি যদি নিজের থেকে রাজাকে সিংহাসনচ্যুত করেন তবে লোকে তাকে নিন্দা করবে, কিন্তু জবনরা এসে রাজাকে সরিয়ে দিলে সেই দায় তাদের ওপর যাবে এবং পশুপতি রাজত্ব পাবেন। বদলে তিনি জবনদের বিনা যুদ্ধে রাজধানীতে ঢুকতে দেবেন। মোহাম্মদ আলী বললেন, খিলজি আপনাকে স্বাধীন রাজা করবেন না, তবে প্রতিনিধি করবেন। আপনি কি রাজি? পশুপতি রাজি হলেন। হ্যাঁ, আর একটা কথা, জবনের বড় শত্রু হেমচন্দ্র এখন এখানেই আছে। আজ রাতেই তার মাথা জবন শিবিরে পাঠাতে হবে। আপনারা এসে সেটা করবেন, আমি কেন হত্যার পাপ নেব? আজই তাকে হত্যা করুন, নয়তো সে পালিয়ে যাবে। ঠিক আছে, তাই হবে। শেষে পশুপতি ভয় প্রকাশ করলেন যে যদি জবনরা তাকে শেষে তাড়িয়ে দেয়। মোহাম্মদ আলী আশ্বস্ত করলেন যে তারা অল্প সৈন্য নিয়ে আসবেন, তাই পশুপতি চাইলে সহজেই তাদের প্রতিহত করতে পারবেন। মোহাম্মদ আলী বিদায় নিলেন। মোহাম্মদ আলী চোখের আড়ালে চলে যাওয়ার পর অন্য একজন লোক গুপ্ত দরজার কাছে এসে নিচু স্বরে বলল, ভিতরে আসবো? এসো। একজন পুলিশ কর্মকর্তা ঘরে ঢুকল। সে প্রণাম করলে পশুপতি আশীর্বাদ করে জিজ্ঞাসা করলেন, কেমন শান্তশীল? সব খবর ভালো তো? আপনি একে একে সব প্রশ্ন করুন, আমি ক্রমে সব উত্তর দিচ্ছি। যবনদের ডেরায় গিয়েছিলে? না, সেখানে কেউ যেতে পারে না। কেন? খুবই ঘন জঙ্গল, ঢোকা অসম্ভব। কোঠার নিয়ে গাছ কাটতে কাটতে গেলি না কেন? বাঘ ভাল্লুকের খুব ভয়। অস্ত্র নিয়ে গেলে না কেন? আসলে যেসব কাঠুরেরা বাঘ ভাল্লুক মেরে বনে ঢুকেছিল তারা সবাই জবনদের হাতে মারা গেছে, কেউই ফেরেনি। তুমিও না হয় না ফিরতে? বাহ, তাহলে আপনাকে খবর দিত কে? তুমি আসতে। আমি খবর দিতেই এসেছি। বাহ, কিভাবে গেলে? প্রথমে তুর্কি পাগড়ি, অস্ত্র আর পোশাক জোগাড় করলাম। সেগুলো পিঠে বেঁধে কাঠুরিদের সঙ্গে বনে ঢুকলাম।
জবনরা যখন কাঠুরিদের মারতে শুরু করলো, আমি তখন আড়ালে সরে গিয়ে পোশাক বদলে ফেললাম। তারপর মুসলমান সেজে জবনদের ক্যাম্পে ঢুকে সব ঘুরে দেখলাম। প্রশংসার যোগ্য কাজ বটে। জবন সৈন্য কত দেখলে? এই বিশাল বনে যত ধরে আর কি। পশুপতি কপাল কুঁচকে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ওদের কথাবার্তা কিছু শুনলে? হ্যাঁ, অনেক কিছু শুনলাম, কিন্তু তার কিছুই আপনাকে বলতে পারছি না। কেন? আমি যে তুর্কি ভাষায় পণ্ডিত নই। পশুপতি হাসলেন। শান্তশীল তখন বলল, মোহাম্মদ আলী এখানে এসেছিলেন, তাতে বিপদের আশঙ্কা করছি। তবে তিনি অলক্ষ্যে আসতে পারেননি, তার আশা কেউ কেউ জেনে ফেলেছে। সে কি করে জানলি? আমি আপনার কাছে আসার সময় দেখলাম গাছের নিচে একজন যুদ্ধের পোশাকে লুকিয়ে আছে। সে মোহাম্মদ আলীকে এ বাড়িতে ঢুকতে দেখেছে এবং তার জন্য অপেক্ষা করছে। অন্ধকারে তাকে চিনতে পারলাম না। তারপর আমি তাকে ধরে ছবি রাখার ঘরে বন্দি করে রেখে এসেছি। পশুপতি তাকে ধন্যবাদ দিয়ে বললেন, বাহ, ধন্যবাদ। কাল সকালে ওর ব্যবস্থা করা যাবে। আজ রাতটা ওখানেই থাকুক। এখন তোমাকে অন্য কাজ করতে হবে। জবন সেনাপতির ইচ্ছে আজ রাতেই যেন মগধ রাজপুত্রের কাটা মাথা তিনি দেখতে পান। ওটা এখনই জোগাড় করো। কাজটা সহজ নয়। রাজপুত্র তার পিঁপড়ে মাছি নয়। তোমাকে একা যেতে বলছি না, কিছু লোক নিয়ে তার বাড়ি আক্রমণ করো। লোকে দেখলে কি বলবে? লোকে ভাববে ডাকাতরা তাকে মেরে গেছে। শান্তশীল বিদায় নিলে পশুপতি ঠাকুর ঘরে গিয়ে দেবী মূর্তির সামনে প্রণাম করলেন। প্রার্থনা করে বললেন, মা, আমি বড় বিপদে ঝাঁপ দিলাম, আমায় উদ্ধার করো। আমি জন্মভূমিকে কখনো জবনদের কাছে বিক্রি করব না। শুধু এই পাপাভিলাষ যে বুড়ো রাজাকে সরিয়ে আমি রাজা হব। যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়, আমি জবনদের সাহায্যে রাজা হয়ে তারপর জবনদেরই ধ্বংস করব। এতে কি পাপ আছে মা? যদি থাকে তবে সারা জীবন প্রজার সেবা করে সেই পাপের প্রায়শ্চিত্ত করব। প্রার্থনা শেষে ফিরে তাকাতেই পশুপতি চমকে উঠলেন। দেখলেন দরজায় এক অপূর্ব সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। তার আনন্দ আর ধরে না। সে আর কেউই নয়, মনোরমা। জ্যোৎস্নালোকিত দরজায় মনোরমাকে দেখে পশুপতির মন সমুদ্রের মতো উছলে উঠল। মনোরমার বয়স 15-16 মতো। তার রূপ অতুলনীয়। গায়ের রং সোনালি চাঁপার মতো। কোকড়ানো চুল মুখে ছড়িয়ে আছে। দিঘির জলে ভেজা চুলগুলো এখন সোজা হয়ে কাঁধে পিঠে পড়ে আছে। তার ডাগর চোখ, টানা নাক আর পাতলা রাঙা ঠোঁট যেন কোনো শিল্পীর নিপুণ সৃষ্টি। মনোরমার সৌন্দর্যের আসল রহস্য ছিল তার অপরিসীম কোমলতা। তার কথা বলা, চলাফেরা সবকিছুই খুব স্নিগ্ধ। রত্নদ্বীপের আলোয় পশুপতি এক মনে তাকে দেখতে লাগলেন। দেখতে দেখতে পশুপতি লক্ষ্য করলেন মনোরমার মুখ হঠাৎ গম্ভীর হয়ে যাচ্ছে। সেই চঞ্চল বালিকার ভাব আর নেই। সেখানে এক তেজস্বী গাম্ভীর্য ফুটে উঠল। পশুপতি বললেন, মনোরমা, এত রাতে কেন এলে? আজ তোমার এমন গম্ভীর ভাব কেন? আমার কি ভাব দেখলে? তোমার দুই রূপ। একটিতে তুমি আনন্দময়ী বালিকা, সেই রূপে আমার মন শান্ত হয়। আর এখন তোমাকে তেজস্বী ও বুদ্ধিমতী দেখাচ্ছি। এই রূপ দেখলে আমি ভয় পাই। পশুপতি, এত রাত জেগে তুমি কি করছিলে? আমি রাজকাজে ব্যস্ত ছিলাম, কিন্তু তুমি? পশুপতি, আবার মিথ্যা।
রাজকাজে নাকি নিজের কাজে? নিজের কাজই বলো, আমি কি কখনো ব্যস্ত থাকি না? আজ কেন জিজ্ঞেস করছো? আমি সব শুনেছি। জবনের সাথে তোমার ষড়যন্ত্র, শান্তশীলের সাথে সলা পরামর্শ, সব দরজার আড়াল থেকে শুনেছি। পশুপতি কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভালোই হয়েছে, সব তোমাকে বলতাম। তুমি আমার কোন কথাটা না জানো? পশুপতি, তুমি কি আমাকে ত্যাগ করলে? কেন মনোরমা, তোমার জন্যই তো আমি এসব করছি। আমি এখন রাজার চাকুশি করতে পারি না। এখন বিধবা বিয়ে করলে সমাজ তা মানবে না। কিন্তু আমি যখন রাজা হব, তখন আমি নিজেই নতুন নিয়ম তৈরি করব। মনোরমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওসব আমার স্বপ্ন। তুমি রাজা হলে আমার সেই স্বপ্ন ভেঙে যাবে। আমি কখনো তোমার রানী হব না। রাজা হলে তুমি আমাকে আর ভালোবাসবে না। রাজ্যই হবে তোমার সব। ভালোবাসা না থাকলে আমি কেন তোমার স্ত্রী হতে যাব? এমন ভেবো না। আমার কাছে আগে তুমি, তারপর রাজ্য। রাজা হয়ে যদি স্ত্রীকে রাজ্যের চেয়ে বেশি ভালোবাসো, তবে তুমি রাজত্ব করতে পারবে না। স্ত্রৈণ রাজার রাজ্য থাকে না। পশুপতি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। বললেন, তোমার মতো বুদ্ধিমতী যার পাশে আছে, তার ভয় কি? তোমার জন্য রাজ্য ত্যাগ করতেও রাজি আছি। তবে বিশ্বাস ভঙ্গ করে রাজ্য নিচ্ছ কেন? তোমাকে পাওয়ার জন্য। সে আশা ছাড়ো। তুমি রাজা হলে আমি কখনো তোমার স্ত্রী হব না। তুমি একজন বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতককে আমি কিভাবে ভক্তি করব? যে নিজের প্রভুর সাথে বেইমানি করে, যে আশ্রয় নেওয়া রাজপুত্রকে মারার ছক কষে, সে বিশ্বাসঘাতক নয়? পশুপতি দোটানায় পড়লেন। রাজ্য আর মনোরমা দুটোই তার কাছে প্রিয়। তিনি চুপ করে রইলেন। মনোরমা বলছিলেন, পশুপতি, এই কুবুদ্ধি ত্যাগ করো। বিশ্বাসঘাতকের সাথে এ জীবনে আমার আর দেখা হবে না। মনোরমা যেই ফিরলেন অমনি পশুপতি কেঁদে উঠলেন। মনোরমা আবার ফিরে এলেন এবং পশুপতির হাত ধরলেন। এবার সেই গম্ভীর রূপ আর নেই। তিনি এখন সাধারণ এক বালিকার মতো পশুপতির সাথে কাঁদছেন। পশুপতি, কাঁদছ কেন? তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছিলে বলে। আর আমি এমন করব না। তুমি আমার রাজমহিষী হবে তো? হব। আনন্দে দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে চেয়ে বসে রইলেন। হঠাৎ মনোরমা পাখির মতো দ্রুত সেখান থেকে চলে গেলেন। হেমচন্দ্র মনোরমার পিছু পিছু যবনের সন্ধানে আসছিলেন। মনোরমা পশুপতির বাড়ির সামনে এসে হেমচন্দ্রকে বললেন, সামনের ওই অট্টালিকা দেখছো? দেখছি। এখানে যবন ঢুকেছে। তুমি এই গাছের আড়ালে থাকো। যবন এই পথ দিয়েই যাবে। মনোরমা বাড়ির ভেতর চলে গেলেন। কিছুক্ষণ পর শান্তশীল পশুপতির বাড়িতে আসছিল। সে দেখল গাছের আড়ালে একজন লোক লুকিয়ে আছে। সে হেমচন্দ্রকে গিয়ে ধরল। আপনি কে? এখানে কি করছেন? আমি যবনের খোঁজ করছি। সে এই বাড়িতেই ঢুকেছে। এই বাড়ি তো আমার। চলুন দুজনে মিলে ওকে ধরি। হেমচন্দ্র রাজি হয়ে ভেতরে ঢুকলেন। শান্তশীল তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বলল, এখানে আমার দামি জিনিসপত্র আছে, আপনি পাহারা দিন, আমি আসছি। বলেই শান্তশীল বাইরে থেকে দরজা আটকে দিল। হেমচন্দ্র ফাঁদে পড়ে বন্দী হলেন। আরে দরজা খোলো! আরে আটকালে কেন? মনোরমা পশুপতির কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত সেই ঘরে এলো যেখানে হেমচন্দ্র বন্দী ছিলেন। সে দরজা খুলে দিয়ে বলল, হেমচন্দ্র, বেরিয়ে এসো। হেমচন্দ্র বের হয়ে জিজ্ঞাসা করলেন, আমাকে আমাকে আটকানো হয়েছিল কেন? পরে বলবো। আর যে লোকটা আটকালো সে কে? শান্তশীল চৌরধ্য রনিক। যবন কোথায় গেল? শিবিরে ফিরে গেছে। কত সৈন্য এসেছে? 25,000। মহাবনে ওদের শিবির। হেমচন্দ্র গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। কি ভাবছো? তুমি কি ওদের সাথে যুদ্ধ করবে? 25,000-এর সাথে একা পারা কি সম্ভব?
তবে কি করবে? আমি আমি মহাবনে যাব ওদের দেখতে, জানবো কি উপায়ে ওদের মারা যায়। মনোরমা আঁতকে উঠলেন। 25,000 মানুষ মারবে? ছি ছি। মনোরমা যাওয়ার আগে সতর্ক করে দিয়ে বললেন, আজ রাতে তোমাকে মারার জন্য দস্যু আসবে, আজ ঘরে যেও না। বলেই সে দ্রুত চলে গেল। হেমচন্দ্র ঘরে ফিরে তার ঘোড়া সাজিয়ে মহাবনের দিকে রওনা হলেন। শহর পার হয়ে খোলা প্রান্তরে আসতেই হঠাৎ তার কাঁধে প্রচণ্ড ব্যথা হলো। দেখলেন একটা তীর বিঁধেছে। পেছনে দেখলেন 3 জন অশ্বারোহী আসছে। তারা হেমচন্দ্রকে লক্ষ্য করে তীর ছুটতে লাগলো। হেমচন্দ্র খুব নিপুণভাবে তার বর্ষা দিয়ে তীরগুলো আটকাতে লাগলেন। আক্রমণকারীরা যখন দেখল তাকে হারানো যাচ্ছে না, তখন তারা হেমচন্দ্রের ঘোড়াকে লক্ষ্য করে বর্ষা ছুড়ল। একটা বর্ষা ঘোড়ার গলায় বিঁধল এবং প্রিয় ঘোড়াটি সেখানে লুটিয়ে পড়ল। হেমচন্দ্র লাফিয়ে নিচে নামলেন। তার হাতের বর্ষা এবার শত্রুর রক্ত পান করার জন্য তৈরি হলো। তার বর্ষার আঘাতে দ্বিতীয় অশ্বারোহী মারা পড়ল। এটা দেখে তৃতীয় জন শান্তশীল ঘোড়া ছুটিয়ে পালিয়ে গেল। হেমচন্দ্র নিজের কাঁধ থেকে তীরটি বার করলেন, কিন্তু অনেক রক্ত পড়তে লাগলো। রক্তক্ষরণে তিনি দুর্বল হয়ে পড়লেন। আজ আর যবন শিবিরে যাওয়া সম্ভব নয়। তিনি ধীরে ধীরে শহরের দিকে ফিরে এলেন। শরীর আর চলছিল না। একটা কুঁড়ে ঘরের পাশে বটতলায় তিনি বসে পড়লেন। রাত শেষ হয়ে সকাল হচ্ছে। রক্তক্ষরণ আর ক্লান্তিতে তিনি অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে যেন শুনলেন কেউ গান গাইছে। কণ্টকে গঠিল বিধি মৃণাল অধমে।